Hello and may you be showered with peace. করোনাকালীন সময়ে ইয়াং প্রফেশনাল এবং ইউনিভার্সিটি স্টুডেন্টদের সফট স্কিল বাড়ানোর লক্ষ্যে আমরা ইয়াং প্রফেশনাল সার্টিফিকেশন বা ওয়াইপিএস নামে একটা ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করি। 4টি লেভেলের এই প্রোগ্রামে মোট 28টি সেশন ছিল। And due to popular demand, we have decided to upload all of those videos here on YouTube. And this video is actually part of that training program. একটা জিনিসই আমি একটু অ্যানাউন্স করে দিতে চাই যে এই ভিডিওতে যে কুইজগুলোর কথা বলা হচ্ছে ভিডিওর নিচে লিংকে দেয়া আছে ডেসক্রিপশন থেকে। ইউ ক্যান জাস্ট গো এন্ড টেক দ্য কুইজেস, ইউ ক্যান অলসো আপলোড দ্য ব্যাজেস। যে অ্যাসেসমেন্টের কথা বলা হবে, যেখানে একটা সার্টিফিকেট দেওয়ার কথা বলা হচ্ছে প্রতিটা লেভেল শেষে, সেই সার্টিফিকেটগুলো দেয়া হয়ে গেছে এবং সেগুলো এখন দেয়া বন্ধ আছে। If you really want those certificates, আগামী বছর আমরা আবার এই ধরনের প্রোগ্রাম যখন লঞ্চ করব, you can join there and you can get the certificates. আমি আর বেশি কথা বাড়াবো না। Let's go straight to the training. I hope you learn a lot and of course take the quiz and share the badge on social media to do some personal branding. Happy learning. Hello and assalamu alaikum. Once again, a very good time to you. I hope you guys are all enjoying your time. May you be showered with peace. So যারা যারা শুরুতে চলে আসলাম, অসংখ্য ধন্যবাদ। আমি সবার নামগুলো পড়বো। And as I read your names, I would also like to show our club partners who have helped us make this YPS a great success. And here we go. So আমি একটু কমেন্টে সবার সাথে হাই হ্যালো বলে নেই, and then we're going to start the session. You know, we have two very distinguished guests with us tonight যারা আমাদেরকে জয়েন করবেন from after a little while. ফার্স্টের দিকে আমরা কিছু বেসিক বিষয়গুলো কভার করে নিব এবং যেগুলো আসলে আমাদের প্রেজেন্টেশনের নলেজটাকে স্ট্রেংথেন করবে এবং পিলার বা ফাউন্ডেশন হিসেবে কাজ করবে। তারপরে আমরা আমাদের সেশন শুরু করব। সো যারা যারা জয়েন করলাম, থ্যাংক ইউ সো মাচ। সিদ্দিকি ফয়সাল, থ্যাংক ইউ ফর ট্যাগিং ইউর ফ্রেন্ডস। আমি আবারও মনে করিয়ে দেই যে আমরা আমাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করতে পারি। তাদেরকে ট্যাগ করা হলে তারা জানতে পারবেন যে ক্লাসটা শুরু হয়ে গেছে। সো আপনার ফ্রেন্ড, আপনার কলিগ সবাইকেই ট্যাগ করে দিন। এবং যারা যারা অলরেডি জয়েন করেছেন সবাইকে আসসালামু আলাইকুম, এবং যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। যাদের যাদের নামগুলো দেখতে পাচ্ছি, মোহাম্মদ জুবাইর, থ্যাংক ইউ ফারুক রমাদান, থ্যাংক ইউ সুজানা ফ্রম BMSS, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, Monir from NSTU, Shishir, thank you Rakib, thank you Pranab, thank you Ifti, Ronnie, Sadia, Samiha, Tajib, Progga, Akash, Tarpor, Arif, Tuli is here, thank you for joining, Samiha, Shopnil, Shakil, Samir, Onkush, Utsho, Shofikul, Sami, Sidratul, Proma, Rumi, Farzana, Ahnaf, and everyone else. Thank you so much for joining in. A very good what we call it, a good evening to you all. So thank you. আমরা আমাদের ক্লাব পার্টনারদেরকে ধন্যবাদ জানালাম, তাদের সবার লোগোগুলো আমরা দেখলাম। আমরা আমাদের সেশন কিছুক্ষণের মধ্যেই শুরু করে দিব। এর মধ্যে আমরা যারা যারা জয়েন করেছি তারা ভিডিওটা শেয়ার করে দিতে পারি, তাহলে অন্যরাও দেখতে পারবেন এবং আমরা আমাদের ফ্রেন্ড বা আমাদের কলিগদেরকে ট্যাগ করতে পারি, তাহলে তারাও এখানে জয়েন করে সেশনটা থেকে শিখতে পারবেন। সো আজকে আমরা প্রেজেন্টেশন স্কিল সম্পর্কে জানবো এবং প্রেজেন্টেশন স্কিলের সাথে পাবলিক স্পিকিং এর ডিফারেন্সটা কি এটাও কয়েকজন জানতে চেয়েছেন। আমাদের যে প্রি ট্রেনিং অ্যাসেসমেন্ট হয় সেখানে আমরা দেখেছি এই ধরনের কোয়েশ্চেন এসেছে, সেখান থেকে আমরা পিক আপ করব। সো আই এম জাস্ট গোয়িং টু স্টার্ট দ্য সেশন and here we are. So let me just share my screen. Okay, so আমরা লোগোটা কি দেখতে পাচ্ছি? Can everyone see this very very iconic logo which has become one of the most established brands of all time, one of the most famous brands of all time? Current valuation এই ব্র্যান্ডের $1.3 billion, and of course you know it. আমি হয়তো এখনই কমেন্টে দেখতে পারবো, this is Apple. So Apple এর ভ্যালুয়েশন যে এত বেশি হলো, is it just because of the superior product quality? And when I mention this, many of you are already thinking যে আসলে কি superior product, because same price range আমি আরো better specification এর ফোন পাই,
বা বেটার স্পেসিফিকেশনের প্যাড পাই বা ল্যাপটপ পাই। সো হোয়াটস রিয়েলি দ্য ডিফারেন্স? What made the difference for this product was not just its elegance, but also because of one man, and his name was Steve Jobs. So Steve Jobs যেভাবে তার স্টোরিগুলো প্রেজেন্ট করতেন, যেভাবে তার ব্র্যান্ডের প্রোডাক্টগুলোকে প্রেজেন্ট করতেন, ওই আইকনিক স্টাইলটাও এই অ্যাপলের ব্র্যান্ডের সাথে মিলে আছে, মিশে আছে, একত্রিত হয়ে আছে, এবং এভাবেই এই ব্র্যান্ডটা আজকে এত বড় একটা ব্র্যান্ড হয়েছে। সো ইটস আ কম্বিনেশন অফ অল দোজ থিংস, অ্যান্ড ইফ this brand was not presented in the way that Steve Jobs presented, I don't believe that it would be this big as it is today. So আমরা আজকে এই সেশনের শুরুতেই একটা জিনিস সবাই মাথায় রাখবো, যে আমরা যখন প্রেজেন্টেশন দিচ্ছি, আমরা যে বিষয়টাকে উপস্থাপন করছি সেটাকে সবচাইতে অ্যাট্রাকটিভ ওয়েতে, এনগেজিং ওয়েতে এবং মিনিংফুল ওয়েতে আমাদের প্রেজেন্ট করতে হবে। আজকের সেশনে আমরা প্রেজেন্টেশনের কিছু স্ট্রাকচার সম্পর্কে জানবো, কিভাবে আরো অ্যাট্রাকটিভ এবং মেমোরেবল প্রেজেন্টেশন দেওয়া যায় সে সম্পর্কে জানবো। এছাড়াও আমরা পাওয়ার পয়েন্ট স্কিল সম্পর্কেও জানবো। সো উইদাউট ফার্দার অ্যাডু আমি সেশনটাতে চলে আসছি। সো দিস ইজ আওয়ার সেশন অন প্রেজেন্টেশন হ্যাকস। তো প্রথমেই গতদিনের মতো আমরা একটু অপিনিয়ন চেক আপ করে নেব, অ্যান্ড আই ওয়ান্ট টু নো ফ্রম ইউ গাইস ইফ ইউ থিঙ্ক দিস ইজ ট্রু অর ফলস। ইউ ক্যান ইম্প্রোভাইজ ইউর কন্টেন্ট, মানে হচ্ছে আমি যখন প্রেজেন্টেশন দিতে যাই তখন কি আমার স্লাইডে যা আছে আমার হুবহু সেটাই বলতে হবে কিনা? সো ডু ইউ এগ্রি উইথ দিস অর ডু ইউ ডিসএগ্রি উইথ দিস? এবং আমি আরেকটা জিনিস এখানে বলবো, যেটা শুরুতে বলছিলাম, যে পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশন স্কিলের মধ্যে হোয়াটস দ্য ডিফারেন্স? মেজর ডিফারেন্সটা আসলে একটা জায়গাতেই, আমরা যখন প্রেজেন্টেশনের কথা বলি আমাদের মাথায় একটা স্লাইড শো চলে আসে, যে প্রেজেন্টেশনের সময় হাতে একটা রিমোট থাকবে অথবা একজন অ্যাসিস্ট্যান্ট দিবেন এবং আমাদের একটা স্ক্রিন থাকবে, সেই স্ক্রিনে এখন যেভাবে স্লাইড সহ কথা বলা হচ্ছে সেভাবে স্লাইড সহ একজন প্রেজেন্টার প্রেজেন্ট করবেন। যদি স্লাইড না থাকে, হয়তো একটা প্রপ বা অ্যাকচুয়াল একটা প্রোডাক্ট থাকবে যেটা ওই প্রেজেন্টার দেখাবেন সবাইকে এবং উনি বোঝাবেন কিভাবে এটা ইউজ করতে হয়। সো আমি কমেন্টগুলো পড়ছি, অনেকে ইয়েস আবার ট্রু বা ডিসএগ্রিড লিখছেন। সো প্রাপ্তি বলছেন ইয়েস, রাকিব বলছেন ইয়েস, প্রজ্ঞা বলছেন ইয়েস, ফারুক রামাদান বলছেন ইয়েস ইউ ক্যান ইম্প্রোভাইজ, মনীষা নিশি বলছেন নো ডিসএগ্রিড, শি ইজ ডিসএগ্রিং, না ইম্প্রোভাইজ করা যাবে না। রুমি বলছেন ট্রু, রাকিব বলছেন ফলস, সিদ্দিকি বলছেন ফলস, শুভ বলছেন ট্রু। সো উই ক্যান সি দ্য হাউস ইজ ডিভাইডেড and there are many false as well. So here's the thing, and those of you who are participating or who are going to participate, who have participated in business competitions, you need to remember this very well, that you can improvise to a certain extent. কেন এটা বলছি? কারণ অনেক সময় আমরা যখন কম্পিটিশনের দিন যাই, আমাদের যে স্লাইডের প্রিপারেশন থাকে, যাওয়ার পরে আমরা বুঝতে পারি যে কোনো একটা জায়গায় হয়তো একটু চেঞ্জ করা দরকার, বাট স্লাইডস আর অলরেডি সাবমিটেড। সো এখন যদি স্লাইডে 5 লেখা থাকে, আমি নিশ্চয়ই 10 বলতে পারবো না, বাট দ্য স্লাইড দ্যাট ইউ আর লুকিং অ্যাট রাইট নাও, এই স্লাইডটাকে কিন্তু এক একজন এক একভাবে ইন্টারপ্রেট করবে। সো আই ডু হ্যাভ দ্য পাওয়ার টু চেঞ্জ সাম অফ দ্য কন্টেন্ট, অ্যান্ড ফর দিস আমরা গত 2 দিন ধরে যেটা বলে আসছি, ইউ নিড টু অবজার্ভ দ্য রিয়াকশন অফ ইউর অডিয়েন্স, and then according to that you need to adjust. For example, some of us are funny, and when we go to a place we will start cracking jokes. হয়তো দেখা যাবে যে আমি ইম্পারসোনেট করতে পারি, মিমিক্রি করতে পারি, আমি হয়তো গিয়ে ফার্স্টে শুরু করলাম যে শাহরুখ খানের সো এই দিয়ে আমি কথা বলা শুরু করলাম, বা সিলভেস্টার স্ট্যালোনের যেটা ওইভাবে আমি ইমপ্রেশন কথা বলা শুরু করলাম, দেখা গেল যে ওই ইম্পারসোনেশনটা জমছে না, মানুষের ভালো লাগছে না। সো তখন আমাকে চেঞ্জ করতে হবে, ইম্প্রোভাইজ করতে হবে। আবার অন্য যে বিষয়টা বললাম, যে কম্পিটিশনে অনেক সময় দেখা যায় যে পার্টিকুলার একটা ইনফরমেশন লেখা নেই, সো আমি কি এটা বলবো নাকি বলবো না, ডোন্ট হেজিটেট, জাস্ট সে ইট আউট। নেক্সট পয়েন্টটা যেটা হচ্ছে, যে অনেকে আমরা পাওয়ার পয়েন্টকে প্রেজেন্টেশনের সবচাইতে ইম্পর্টেন্ট একটা বিষয় মনে করি। ইজ দ্যাট ট্রু অর ইজ দ্যাট ফলস? ইটস প্রিটি অবভিয়াস, তারপরও আমি এটা মেনশন করছি, বিকজ sometimes what we do is we put so much effort on our slides, and I have done this, so I know এত প্রিপারেশন থাকে স্লাইডে, যে কথা বলার সময় যে মানুষটা কষ্ট করে পাওয়ার পয়েন্টটা বানিয়ে আনলাম, সে নিজে ঠিকমতো বলতে পারলাম না, and then someone else is taking the credit because they have prepared, they didn't spend 5 hours on the slides, and I have seen this happen to some of my teammates as well, so and other people as well. So এটাও সবার একটু মাথায় রাখতে হবে যে পাওয়ার পয়েন্টে যাই থাকুক না কেন, ইউ অ্যাজ এ প্রেজেন্টার আর দ্য মোস্ট পাওয়ারফুল এলিমেন্ট। ইউ নিড টু হ্যাভ দ্যাট পাওয়ার ইন ইউ, যে স্লাইড কাজ করুক না করুক, স্লাইডে যাই থাকুক না থাকুক, আমি ঠিকমতো আমার স্টোরিটাকে প্রেজেন্ট করব, আমার কেসটা প্রেজেন্ট করব। দিস ইজ অ্যানাদার পয়েন্ট দ্যাট পিপল
that divides people. Again, I know the house is going to be divided. Do you think this is true or false? Logic is more important than emotion. So আমি যদি কাউকে লজিক দিয়ে কিছু বোঝাতে চাই তাহলে আমি বেশি সাকসেসফুল হব নাকি ইমোশন দিয়ে বোঝালে বেশি সাকসেসফুল হব? দুইটার মধ্যে কোনটার ইম্পর্টেন্সটা বেশি? দেখি কে কি উত্তর দিচ্ছে। And thank you to those who have joined right now. Thank you Faruqi, thank you Tashriq, thank you Said, and thank you everyone for commenting. আমরা আমাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করে দিতে পারি, that then they will also be able to join the show. So okay, দেখতে পাচ্ছি false true সামির লিখেছেন false, সামিহা লিখেছেন false, কায়াম লিখেছেন true, হাবিব লিখেছেন true, মাইশা লিখেছেন false, মঞ্জারিন লিখেছেন false। আজকে আমাদের প্রি ট্রেনিং অ্যাসেসমেন্টও এটা ছিল, ওখানেও ম্যাক্সিমাম মানুষজন বলেছেন যে না, ইটস ট্রু যে লজিক ইজ মোর ইম্পর্টেন্ট দেন ইমোশন। ওয়েল, আমি নিজে ওইভাবে চিন্তা করতাম, কারণ আমি এইচএসসি পর্যন্ত সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম। আমরা ভাবি যে হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, দ্যাটস দ্য মেইন পয়েন্ট অফ লাইফ। সো দুই দিকে যদি না মিলে তাহলে হবে না। সো আমার অন্যকে বোঝানোর ক্ষেত্রে লজিক ইউজ করতে হবে। বাট হিয়ার্স দ্য ফান পার্ট, when we are presenting a story, when we are trying to convince someone, emotion is very important, and sometimes emotion can trump logic. So আমি একটু আবার ক্লিয়ার করে বলি যে লজিক ইজ মোর ইম্পর্টেন্ট এটা না, লজিক ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট অ্যাজ ইমোশন। সামটাইমস ইমোশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান লজিক। দিস ইজ ওয়েন উই আর টকিং টু আ ক্রাউড। যখন আমি একজনকে হয়তো বুঝাচ্ছি, ওই একজনের হয়তো লজিক্যালি বেশি সেন্টার্ড, তার ব্রেনে হয়তো লজিকটা সে বেশি নিয়ে চিন্তা করে। উনি হয়তো একজন লয়ার বা উনি হয়তো একজন অ্যাকাউন্টেন্ট, যার কাজ হচ্ছে সারাদিন এইসব ডেটা নিয়ে অ্যানালাইসিস করা বা লয়ের সেকশনগুলো মুখস্থ করে ওইভাবে চিন্তা করা। সো ফর দেম দিস ইজ আ ডিফারেন্ট সিনারিও। But when you are talking to a mass, a crowd of people, then emotion trumps. এবং আমি এক্সাম্পল দেখাচ্ছি, আমি এখানে জজ সাহাব मैं यहाँ सबूत के साथ आया हूँ, as they say. So সাবুতটা কি? আমি এখন একটা রিয়েল ডেটা দেখাচ্ছি। এটা ইউনিসেফ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ড ব্যাংকের একটা জয়েন্ট প্রোডাক্টের একটা প্রজেক্টের এটা ডেটা। এবং এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি বাম দিকে তাকাই, যে উঁচু গ্রাফটা আছে, উঁচু যে বারটা দেখা যাচ্ছে এই চার্টের ভিতরে, তো সেখানে দেখানো হচ্ছে যে চাইল্ড ম্যাল নিউট্রিশন 2000 সালে কেমন ছিল এবং 2018 সালে কেমন ছিল। সো এটার মধ্যে যে একটা ডিক্রিজ হয়েছে, সেই ডিক্রিজটা এই গ্রাফ থেকে বোঝা যাচ্ছে। সো নাও ইমাজিন আই এম গিভিং ইউ গাইস আ পিচ, আই এম পিচিং টু ইউ অ্যান্ড সেইং দ্যাট হে গাইস, উই আর ফ্রম ইউনিসেফ and we are working to reduce the child malnutrition rate in the world, and this is the data. So you can see যে আমরা কিভাবে 2000 থেকে 2018 সালে এই যে হালকা নীলের বারটা দেখা যাচ্ছিল, হালকা নীল রঙের, 2018-তে সেটা গাঢ় নীলে আমরা দেখাচ্ছি যে দেখেন কতটা কমে গেছে। সো আপনারা কারা কারা এখন আমাদের সাথে কাজ করতে চাচ্ছেন? কারা কারা আমাদের সাথে কাজ করে সারা পৃথিবীতে চাইল্ড ম্যালনিউট্রিশন, শিশুদের যে অপুষ্টির অসুবিধা হয় সেটা কমাতে চাচ্ছেন? So how many of you are going to join me if I give the pitch this way? এবং আমি আরেকটা স্টাইল দেখাবো, and then you will all understand. So দেখতে পাচ্ছি এখনো কমেন্ট আসছে। সো কমেন্ট আসুক, আমি আমার পরের স্লাইডটাতে চলে যাচ্ছি। এখন আমি ডিফারেন্ট একটা ওয়েতে পিচটা দিব। ইমাজিন আগের পিচটা হয়নি, এখন আমি নতুন পিচ দিচ্ছি। সো আগের পিচে যারা যারা মনে মনে বলছিলাম যে হ্যাঁ আমি জয়েন করব, বা যারা কমেন্টে লিখছেন, এই যে অলরেডি কয়েকজন কনভিন্সড কমেন্টে আমরা দেখতে পাচ্ছি আসছে আমি জয়েন করব। রাকিব সরকার বলছেন জয়েন করবেন। চাইনিজ না জাপানিজ ল্যাঙ্গুয়েজে লেখা একজনের নাম, বাট ইট ক্যান বি চাইনিজ অ্যাজ ওয়েল। আই এম সরি, এই জায়গায় আমি অশিক্ষিত, এটা আমি বুঝতে পারছি না। সো হাবিব লিখেছেন, উনি ছবি দিয়ে বোঝালে ইজি বলছেন। তারপরে অনেকে জয়েন করছেন, থ্যাংক ইউ, ইউ গাইজ আর ভেরি নোবেল, ইউ হ্যাভ কাইন্ড হার্টস। সো আমি চাইলে এভাবেও দেখাতে পারি যে 2000 সালে 32.5%, 2018-তে 21.9% কমে এসেছে। এটাও একটা ওয়ে টু কনভিন্স পিপল। এখন আমি আরেকভাবে পিচ দেই। সো আমি এই পিচ দেখাচ্ছি আফ্রিকার একটা বাচ্চা যে অপুষ্টিতে ভোগে, এবং এই বাচ্চাটা ছবিটা তোলার পর কতদিন বেঁচে ছিল আমরাও জানি না। এই ধরনের একটা বাচ্চাকে বাঁচিয়ে রাখাটা খুব কঠিন, এবং এই শিশুটা যখন মারা যায় তখন না জানি তার পরিবারের কত কষ্ট হয়। সো আমরা ইউনিসেফ থেকে কাজ করছি এই বাচ্চাগুলোকে একটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর, হাসি মাখা, হাসি খুশিময় একটা শৈশব উপহার দেওয়ার জন্য, এবং যাতে করে তারা হেলদি সিটিজেন হিসেবে বড় হতে পারে। এবং এই লক্ষ্যে কাজ করে আমরা 32.5% থেকে
2000 সালের সময় কাজ করেছি এবং এখন এটাকে 21.9%-এ নিয়ে এসেছি 2018 সালে। সো আমাদের ডেটাটা আপনারা এই স্লাইডে দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে সেই লাইট ব্লু বার ছিল সেখান থেকে ডার্ক ব্লু বারে নিয়ে আসলাম। সো এখন আপনারা কারা কারা আমাদের সাথে ভলান্টিয়ারিং করতে ইন্টারেস্টেড? হাউ মেনি অফ ইউ ওয়ান্ট টু জয়েন নাও? এখন আমি দেখতে পাচ্ছি অনেকে লিখছেন যে আই উইল জয়েন ডেফিনেটলি। অনেকেরই এখন ইচ্ছাটা হয়ে গেছে যে আমরা জয়েন করব। সো ইউ সি, images, visuals, emotional appeal, they are very strong when we try to convince someone else. আপনি একটা গল্প চিন্তা করেন যে সাপোজ গ্রামীণ ফোন একটা ফোন লঞ্চ করেছে যে সেই ফোনটা দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে কথা বলতে পারবেন। আমি আজকে থেকে 15 বছর আগের কথা যদি চিন্তা করি সেই সময়ের কথা বলছি। সো ফোনটা লঞ্চ করার পর গ্রামীণ ফোন থেকে একটা মেসেজ দেওয়া হলো যে এই ফোন নিয়ে আপনি এখন আপনার গ্রামের বাড়িতে গিয়েও কথা বলতে পারবেন, আমাদের নেটওয়ার্ক এখন এত বড়, কাছে থাকুন, যত দূরেই যান না কেন কাছে থাকুন, এসব কথাবার্তা। ভার্সাস বাঙালি জাতির জন্য কি, মায়ের জন্য একটা ফোন নিয়ে যাচ্ছি, মায়ের সাথে কথা হয় না, সো এবার থেকে মাকে যখন ইচ্ছা ফোন দিতে পারবো। সেই চঞ্চল চৌধুরীর যে অ্যাডটা, সেই অ্যাডটার কথা আমাদের এখনো অনেকের মনে আছে স্পষ্টভাবে। সো কেন? বিকজ এই ইমোশনাল অ্যাপিলটা অনেক স্ট্রং। সো লজিক লাগবে অবশ্যই, তবে শুরু করতে হবে ইমোশন দিয়ে, তারপরে লজিক যদি প্রেজেন্ট করা হয় দেন as we said yesterday, ethos, logos, pathos, logos and pathos ঠিক থাকলে, ইথোস ঠিক থাকলে আমাদের প্রেজেন্টেশন এবং আমাদের স্পিচ গুলো অনেক বেশি পাওয়ারফুল হবে। সো আমরা আমাদের যে স্টেপগুলো আসছি একটা প্রফেশনাল পাবলিক স্পিচ বা প্রফেশনাল প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমাদের কি কি করতে হবে যদি খুব বেসিক ভাবে আমরা দেখি, আমাদের প্ল্যান করতে হবে, তারপরে আমাদের কন্টেন্ট গুলোকে অর্গানাইজ করতে হবে, স্লাইডে বসাতে হবে, কিভাবে বলবো সেগুলো ঠিক করতে হবে, রিহার্স করতে হবে, তারপর আসে ডেলিভারি, এবং শেষ স্টেপটা যেটা আমরা অনেকেই মিস করি, যেটা হচ্ছে আমি বলবো আসল সিক্রেট, রিফ্লেকশন। অর্থাৎ আমার আজকের প্রেজেন্টেশনটা কেমন ছিল এবং এখান থেকে আমি কি কি জিনিস শিখে নেক্সট টাইম ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করব। সো কোন জিনিসটা আমি রাখবো, কোন জিনিসটা বাদ দিব, এই চর্চাটা আমরা রেগুলার করলে অ্যাজ আ প্রেজেন্টার অর অ্যাজ আ পাবলিক স্পিকার উই উইল ডু অ্যামেজিং। We will really be able to change the way we present and we can increase the impact that we will have. So ইম্প্যাক্টটা ইনক্রিজ করার জন্য আমাদেরকে রিফ্লেকশন করতে হবে। এবং এখন যেই স্টেপগুলো দেখাচ্ছি একটু ভয় পেয়ে যেতে পারেন অনেকেই, ভয়ের কিছু নেই, আমি বুঝিয়ে দিলে এটা খুব সিম্পল হয়ে যাবে। প্রথমে আমরা যখনই কোথাও প্রেজেন্টেশন দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি, কিছু স্টেপের মধ্যে দিয়ে যাব। ফার্স্টে একটু চিন্তা করব যে এই প্রেজেন্টেশনটা কেন দিচ্ছি, আমার জন্য কি লাভ এবং আমার অডিয়েন্সের জন্য কি লাভ। তারপর হচ্ছে ইনফ্লুয়েন্স। নর্মাল একটা স্টোরির চাইতে প্রেজেন্টেশনের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে a presenter must convince the audience, প্রেজেন্টারকে কনভিন্স করতে হবে। সো আমি কোন বিষয়টা নিয়ে কনভিন্স করব, আমি কি ইনফ্লুয়েন্স করতে চাই এটা তো বুঝতে হবে। সো ওইটা চিন্তা করব যে আমার প্রেজেন্টেশনের পর মানুষ কি করবে, আমি কি চাই। তারপর আমরা প্রেজেন্টেশনকে স্ট্রাকচার করব। গতকাল আমরা যেভাবে স্পিচের আউটলাইন দেখছিলাম ওভাবে বিগিনিং, মিডল, এন্ড, কোন পার্টে কি কি হবে। তারপর আমরা আউটলাইন তৈরি করব যেখানে আমরা স্লাইডের মধ্যে কিছু বেসিক জিনিস বসাবো যে এগুলি আমরা করব। তারপর আমরা অনেকে যেটা করি স্লাইড বানানো শুরু করে দিই। আমি বলবো আগে কিভাবে শুরু করছি এবং কিভাবে শেষ করছি সেটা ঠিক করব, তারপর স্লাইডে সবকিছু বসাবো, ট্রানজিশন দিব, ফাইনাল চেক করব, রিহার্স করব, পারফর্ম করব এবং শেষে এসে আমরা রিফ্লেক্ট করব। সো ইমাজিন ইউ আর আ লায়ন, লায়ন কিং মুভির সেই সিম্বার মতো, ইউ ওয়ান্ট টু ইট সামথিং, ওকে? অ্যান্ড দ্য প্রবলেম ইজ বিইং আ লায়ন ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাক্সেস টু হাংরি নাকি অর ফুড পান্ডা। আপনাকে করোনা ভাইরাসের কারণে যদি বসিয়ে রাখা হয় আপনি মারা যাবেন। অ্যাজ এ লায়ন ইউ হ্যাভ টু গো অ্যান্ড হান্ট। নাও ইউ সি 3 টাইপস অফ অ্যানিমাল। সামনে হয়তো একটা হরিণ পড়লো, একটা খরগোশ পড়লো, হয়তো একটা জেব্রা পড়লো। সো 3টা প্রাণীর কিন্তু দৌড়ানোর স্পিডটা 3 রকমের। সো আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন প্রাণীটার উপরে ঝাঁপিয়ে পড়বেন, কোনটাকে চেস করবেন এবং কোনটাকে আসলে খাবেন। এবং সেটা ডিসাইড করার পর ওই প্রাণীর স্পিড অনুযায়ী আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। সিমিলারলি একজন প্রেজেন্টারকে তার ক্লায়েন্ট সম্পর্কে, তার অডিয়েন্স সম্পর্কে জানতে হবে। যদি আমরা অডিয়েন্স সম্পর্কে না বুঝি তাহলে আমাদের স্পিচটা ব্যর্থ হবে, আমরা তাদের সাথে রিলেট করতে পারবো না, তারা আমাদের সাথে রিলেট করতে পারবে না। এবং আমরা রিসেন্টলি, না ঠিক কয়েক মাস হয়ে গেছে, আমি এই স্লাইডটা যখন প্রথম বানাচ্ছিলাম তখন এটা খুব রিসেন্ট ইস্যু ছিল যে কিয়ানু রিভস তার ফ্যানদের সাথে কত চমৎকার ভাবে র্যাপও তৈরি করতে পারেন, কত চমৎকার ভাবে তাদের রিলেশনশিপটা এস্টাবলিশ হয়। সো এই বিষয়টা আমরা যদি আমাদের ক্লায়েন্টকে, আমরা যদি আমাদের অডিয়েন্সকে বুঝতে পারি আমরা করতে পারবো। সো আমরা কোন বিষয়গুলো সম্পর্কে
মনোযোগ দিব, আমরা আমাদের অডিয়েন্সের ল্যাঙ্গুয়েজ, তারা কি ইংলিশে বুঝেন না বাংলায় বুঝেন, এটা বুঝতে হবে। তাদের এখানে আসার উদ্দেশ্যটা জানতে হবে, তাদের এডুকেশনাল এবং প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি একটু চিন্তা করি, তাদের কালচারাল স্টেটাসটা কি। এমনও অডিয়েন্স আছে যেখানে যাওয়ার পরে আপনি যদি বলেন যে ভাই রোলেক্স ঘড়ি তো বাসায় 2টা না হলে হয় না, ঠিক আছে, বিভিন্ন পার্টিতে যেতে হয়, পরপর 2 দিন কি রোলেক্স পরে যাওয়া যায়? একই রোলেক্স পরে গেলে তো প্রেস্টিজ থাকলো না। বাট দেয়ার আর সাম অডিয়েন্স যেখানে এই ধরনের কমেন্ট আপনাকে খুবই স্নব হিসেবে প্রতিষ্ঠিত করবে। সো ইউ হ্যাভ টু নো which type of people you are going to give a presentation to and then adjust your presentation accordingly while being authentic. তারপরে ডেমোগ্রাফিকের বিষয়টা আসছে, যে আমাদের অডিয়েন্সের এজ গ্রুপ কি, জেন্ডার কি, এবং তাদের বাসার লোকেশন কি, এগুলো যদি আরো আমরা একটু ভালোভাবে বুঝতে পারি, আমাদের স্পিচটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো। এবং তারা এই প্রেজেন্টেশন থেকে কি চান, তাদের লাইফ অ্যাম্বিশন সম্পর্কে যদি বুঝতে পারি, রিসেন্ট ইভেন্ট কি কি হয়েছে, তারা কতক্ষণ আমার প্রেজেন্টেশনটা শুনতে চান, কতক্ষণ পরে তারা বলবে ও এই লোকটা এত কথা বলতেছে, ভালো লাগতেছে না। সো এইটা যদি আমি না বুঝি, তাহলে কিন্তু আমার স্পিচের মধ্যে সেই মজার এলিমেন্ট গুলো আমি রাখতে পারবো না, একটা পর্যায়ে অডিয়েন্স প্রচন্ড বোর্ড হয়ে যাবে। এবং কিছু কমন কোয়েশ্চেন অ্যান্টিসিপেট করতে পারা, যে প্রশ্নগুলো আসতে পারে। সো বেশ থিওরিটিক্যাল কিছু কথা বললাম। আমাদের গেস্ট আমাদের সাথে আছেন, আমরা একটু পরেই গেস্টকে ইনভাইট করব। তার আগে ছোট্ট কয়েকটা বিষয় বলে নিয়ে যাব, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রেজেন্টেশন স্ট্রাকচারিং এর ক্ষেত্রে। তো এই স্টোরিটা আমি প্রায় বলি। এই স্টোরিটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি, জশুয়া বেলের। সো ওয়াশিংটনের একটা সাবওয়েতে একবার একজন মিউজিশিয়ান এরকম এসে তিনি ভায়োলিন বাজালেন, এবং ভায়োলিন বাজানোর সময় তাকে বেশ কিছু মানুষ দেখলো। প্রতিদিন এরকম রাস্তাঘাটে মানুষ তো কতই ভায়োলিন বাজায়, তো সেরকমই মানুষজন তাকে দেখলো, দেখে চলে গেল। আমরা দেখতে পাচ্ছি যে 43 মিনিট ধরে উনি তার মিউজিকটা প্লে করলেন। 20 জন মানুষ তাকে কিছু টাকা পয়সা দিল। এটা বাইরের একটা কালচার, এটাকে বাস্কিং বলা হয়। এবং তিনি $32 আর্ন করলেন। কেউ তার জন্য কোনো হাততালি দিল না, কিছুই দিল না। সো এটা একটা নর্মাল স্টোরি হওয়ার কথা ছিল, বাট এই স্টোরিটা ডিফারেন্ট। কারণ হচ্ছে যিনি বাজাচ্ছিলেন, হি ইজ নান আদার দেন মিস্টার জশুয়া বেল, যার কনসার্ট দেখার জন্য মানুষ হান্ড্রেডস অফ ডলার স্পেন্ড করে, এবং যার কনসার্টের টিকিট কয়েক ঘন্টার মধ্যে সোল্ড আউট হয়ে যায়। সো এই মানুষটা যিনি এত ফেমাস, তিনি যখন কোনো ধরনের সুন্দর হুক ছাড়া, কোনো ধরনের প্রপার প্রেজেন্টেশন ছাড়া কোথাও বাজাতে চলে যান, তখন মানুষের মাথায় আসে যে এমন তো নয় যেন কোনোদিন দেখিনি। তখন এই ধর তাদের যে চিন্তাটা আসে, সে কারণে তার এত দক্ষতা থাকার পরেও, এবং তার হাতে সেদিন যে ভায়োলিনটা ছিল সেটার দাম ছিল $1.2 মিলিয়ন চাইতেও বেশি। এটার নাম হচ্ছে স্ট্রাদিভারি ভায়োলিন, 16th সেঞ্চুরির শেষের দিকে তৈরি করা একটা ভায়োলিন। সো এই মানুষটাকে আমরা পাত্তা দিই না, কারণ প্রপারলি প্রেজেন্ট করা হচ্ছে না। তাকে যদি আমরা ঠিকভাবে প্রেজেন্ট করতে পারতাম, তখন দেখা যেত যে কনসার্টে যেরকম তার টিকিট বিক্রি হয় সেভাবে বিক্রি হয়ে যেত। সো এটা বলার মেইন কারণ হচ্ছে, আমরা আমাদের প্রেজেন্টেশন গুলো যখন শুরু করি, আমরা কোনো অ্যাট্রাকটিভ ওয়েতে শুরু করি না, এবং যখন সেই কাজটা করে বসি তখন আমাদের কথা মানুষের এমনি ভালো লাগে না। সো আপনাকে আপনার প্রেজেন্টেশনটাকে অত্যন্ত অ্যাট্রাকটিভ ওয়েতে স্টার্ট করতে হবে, যেটাকে বলা হচ্ছে হুক। সো অডিয়েন্সকে একটা বড়শির মতো করে হুক করে টান দিয়ে নিয়ে আসতে হবে। বড়শি দিয়ে আমরা মাছ ধরি, আমাদের এই প্রেজেন্টেশনের হুক দিয়ে আমরা অডিয়েন্সের কানটাকে হাত দিয়ে ধরবো না, আমাদের গল্প দিয়ে, আমাদের কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট বা কোনো স্টোরি দিয়ে বা কোনো জোক দিয়ে বা কোনো একটা কোয়েশ্চেন দিয়ে আমরা তুলবো। সো তাকে আমরা ধরে নিয়ে আসবো। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আমরা হুক তৈরি করতে পারি। আমরা আমাদের প্রেজেন্টেশনটা কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়ে বলতে পারি। আমরা আমাদের অডিয়েন্সের জন্য এই প্রেজেন্টেশনটার মিনিংটা কি সেটা নিয়ে কিছু বলতে পারি। আমরা শুরুতে একটা গল্প বলতে পারি, বিকজ দ্য হিউম্যান ব্রেইন ইজ ওয়ার্ড ফর স্টোরিজ। এবং আমরা জোকস বলতে পারি, মজার কিছু বলতে পারি, বাট দেন এগেইন বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য কাইন্ড অফ জোকস ইউ সে, কারণ সব অডিয়েন্সের সব জোক নেওয়ার ক্ষমতা থাকে না। সো এটার ব্যাপারে আমি একটু সাবধান থাকতে বলবো। তারপরে আমাদের যে হুকগুলো আমরা দিচ্ছি, এটাতে মানুষের যে জিনিসটা জানা ছিল না, এরকম একটা স্ট্যাটিস্টিক্স যদি আমরা দিয়ে ফেলি, তাহলে তাদের মনে হবে ওয়াও, এটা তো আমরা জানতাম না, এবং তারা তখন আমাদের প্রেজেন্টেশনের প্রতি একটা মনোযোগ বা একটা আকর্ষণ ফিল করবেন, মনোযোগ বেশি দিবেন। আমরা আমাদের অডিয়েন্সকে প্রশ্ন করতে পারি। প্রশ্ন করলে অডিয়েন্সের তখন একটা কোয়েশ্চেন দেওয়ার জায়গা তৈরি হয়, এবং তখন একটা ইন্টারাকশন করা যায়, একটা টু ওয়ে কমিউনিকেশন তৈরি হয়। তারপরে আমরা কোনো একটা রোল প্লে করতে পারি, 2 জন বা 3 জন মিলে আমরা একটা
ঘটনা নিয়ে, ড্রামা নিয়ে রোল প্লে করতে পারি, করে তারপর সিচুয়েশনটা আসতে পারি। সো আমাদের যে লাইভ ট্রেনিং হয় ওখানে আমরা একদম প্রত্যেকটা ধরে ধরে দেখাই। এখন আমাদের যেহেতু ট্রেনিং টাইম কম এন্ড উই হ্যাভ সাম ভেরি স্পেশাল গেস্টস উইথ আস, সো আমরা ডিটেইলে যাচ্ছি না। আরেকটা ওয়ে আছে, সেটা আমি একটু লেম বলবো সেটাকে, বাট সেটা করা যায় যখন আর কোনো আইডিয়া না থাকে, একটা মিউজিক দিয়ে বা একটা ভিডিও দিয়ে স্টার্ট করা যায়, সেটা দিয়ে করলেও ইট ক্যান বি ইন্টারেস্টিং। এবং আমরা এভাবে আর আমাদের প্রেজেন্টেশন গুলো প্লিজ আজকে থেকে শুরু করব না। আপনারা কেউ এখন থেকে, যেটা আমরা অনেকেই করি, আপনারা অনেকেই করে আসছেন হয়তো, যে গুড মর্নিং এভরিওয়ান, আওয়ার টিম নেম ইজ টিম ডায়নামাইট, my name is Omuk, my friend Tomuk, and then his friend Tomuk, and then we four of us, we are going to present. এই যে এতগুলা কথা, everyone is going to forget all of that, so don't start with that. এটা বলা মানে হচ্ছে মানুষকে সিগন্যাল দেওয়া যে ভাই মোবাইলটা খুলে একটু চেক করে নেন কি চলতেছে লাইফে, কারণ আমরা আসলে একটা ভালো হুক তৈরি করতে পারিনি। Don't start with that thing. And some of us have done this, যে আমরা হয়তো শুরুতে ভুল হয়ে গেছে বা আমাদের একজন টিম মেম্বার নেই, আমরা ভুল কথাটা বলে আমরা সরি আমাদের একজন টিম মেম্বার আসতে পারেনি, সরি আমাদের স্লাইডে একটা ভুল আছে, এগুলো বলার দরকার নেই। স্টার্ট উইথ দ্য ইন্ট্রো, স্টার্ট উইথ দ্য হুক। শুরুতেই অ্যাপোলোজাইজ করলে মনে হয় যে যারা প্রেজেন্ট করতে আসছে তাদের এমনিতেই এনার্জি কম অথবা তাদের কনফিডেন্সটা কম। আরেকটা হচ্ছে ও শিট, মানে আমি ভুলে গেছি। সো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট, যাতে করে ওরকম ভুল না হয়ে যায়। এবং অনেকে আরেকটা যেটা করি, আমরা মাইক নিয়ে ফার্স্টে করে একটা কাশি দিই। সো এই কাশিটাও আমরা অ্যাভয়েড করব। আগে থেকে যা যা কাশাকাশি করার ঠিক আছে, একদম শুরুতে যাতে মাইকটা নিয়ে ফার্স্ট থিং আমরা একটা কাশি দিয়ে শুরু না করি, সেটা আমি একটা রিমাইন্ডার দিয়ে দিলাম। অ্যান্ড দ্যাটস অল ফর দিস পার্ট অফ আওয়ার প্রেজেন্টেশন। শেষে আমি আরেকটা জিনিস দেখাবো যখন আমাদের সেশন শেষ হয়ে যাবে, একদম শেষে। সো নাও we have our honorable guest with us here. আমি তাকে ইনভাইট করতে যাচ্ছি। Give me a few seconds. My laptop is taking a little bit of time. আমি একটু সময় নিচ্ছি। Hello. Just a few seconds. I'm going to invite our guest shortly. Just a second. এখনই ঠিক হয়ে যাচ্ছে। Okay. Yes, so our first guest tonight, he is an online educator and a video content creator. He's the chief content creator at Robi 10 Minute School. He's the brand ambassador of Samsung Mobile Bangladesh and an adjunct lecturer at Daffodil International University. এর পাশাপাশি he is a best-selling author. He has written multiple best-selling books, co-authored with his brother, Communication Hacks and Student Hacks, and he has also written other books like Brain Booster, and he regularly makes videos. One of my favorite persons, and every time we have a conversation I learn so many things from him, and we both of us are very passionate about productivity, এবং এই কারণেই তার সাথে আমার সবগুলো কনভারসেশন আমি অনেক এনজয় করি, and definitely looking forward to learn a lot from him. Today's first guest is Sadman Sadiq. Hello Sadman. Assalamu alaikum bhaiya, thank you so much for having me over your show. খুবই ভালো লাগতেছে। and like আপনি যে ইন্ট্রোটা দিলেন, আমার তো নিজে যখন কোনো একটা সিভি লিখতে হবে তখন আপনার ইন্ট্রোটা জাস্ট লিখে দিলে হয়ে যাবে I guess. Thank you so much. Always আছি। Thank you. You have done so many things. It would take a long time. আমরা যখন ট্র্যাক করতে চাচ্ছিলাম, the amount of videos you have made, the amount of views you have received, Sadman, they are amazing, staggering numbers. পরে আমরা দেখলাম যে আচ্ছা সাদমান অনেকক্ষণ ওয়েট করবে, তাহলে তার চাইতে আমরা একটু we'll keep it a little bit short and simple. Sadman, can you hear me? Just a second, everyone. We're having a little bit of a technical issue. Just a second, আমি একটু চেক করছি। And in the meanwhile, if any of you
have any questions for Sadman, you can comment that. We'd love to look at your comments and then answer. And আমাদের অন্য দিনের মতো যারা যারা পার্টিসিপেট করতে চাই তারা আমাদেরকে জানিয়ে দিন, তাহলে আমরা ইনভাইটেশন লিংকটা এখানে দিয়ে দিব, and then we can invite you to our program and then you can be a part of it and you can ask your question. So হ্যাঁ, আমরা সাদমানকে পেয়ে গেছি। সাদমান, you're back. আমি এতক্ষণ কিন্তু একদম অনলাইনেই ছিলাম, আপনি দেখলেন আমি ব্যাকস্টেজে ছিলাম। এখন মার্ফিস ল। So that's all right. এটাই বলতেছিলেন যে প্রেজেন্টেশন স্টার্টিং এ যেন আমরা ভুলভাবে শুরু না করি। So the main thing is to carry it on forward. So Sadman, we wanted to learn some of the things about PowerPoint presentation. Regarding presentation, you have your own YouTube channel as well on PowerPoint, যেটাতে I think ওইটাও মনে হয় সিলভার বাটন পেয়ে গেছে। একটা ভিডিও আমি লাস্ট দেখছিলাম 900 ভিউজ হয়ে গেছে। I think ওইটাও একটা মিলিয়ন ভিউ ক্রস করে ফেলবে। ও হ্যাঁ, এটা সো রিমাইন্ড কর। হ্যালো ভাই, কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি কিন্তু এখন ঠিক আপনাকে আছে। শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন ঠিক আছে, মাঝে মধ্যে একটু ইস্যু হচ্ছে। হ্যালো, হ্যাঁ ভাই, আমি শুনতে পাচ্ছি। আই ক্যান হিয়ার ইউ। ওকে সাদমান, সো যেটা জানতে চাচ্ছিলাম সাদমান, যে পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে ইউ হ্যাভ আ লট অফ এক্সপিরিয়েন্স and I know that you're also making a course on this very subject. So would you like to share with us what are the biggest mistakes you have seen that people make regarding PowerPoints? ফার্স্ট জিনিস হচ্ছে ফন্ট এমবেড করে নিয়ে না যাওয়া। সো ফন্ট যখন এমবেড না করে যায় সব ভেঙে যায় and it's totally useless পুরো স্লাইড। সেকেন্ড যে প্রবলেমটা, the funniest mistake that I've seen, so অন্য টিমের নাম তো আমি সহজ হয়ে আসছে ক্লাস নিচ্ছে। আমার ক্লাসের ক্ষেত্রে এমন হয়েছে যে স্টুডেন্টরা তাদের অন্য ফ্রেন্ডদের কাছ থেকে নাম চেঞ্জ করতে ভুলে গেছে। তো দ্যাট ওয়াজ অফ কোর্স ফানি। হচ্ছে যে কমন মিস্টেকটা বারবার মানুষ করে বসে ফার্স্টের দিকে যেটা হয় সেটা হচ্ছে দে ইনভেস্ট টু মাচ টাইম ইন মেকিং দ্য স্লাইড অ্যান্ড পুরো স্লাইড ডিপেন্ডেন্ট হয়ে যায়। হ্যাঁ সাদমান, এখন আমি তাহলে ডিফারেন্ট একটা সাইড আচ্ছা, যদি আমার এখানে নেটে ঝামেলা হয় তাহলে আমি দেখি অন্য ডিভাইসে যাওয়ার চেষ্টা করি, বিকজ এখন বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি শুরু হলে আসলে কোনো কিছু আর কন্ট্রোল থাকবে না। সেটাই, অনেকেই সাজেশন দিচ্ছে। থ্যাংক ইউ ফর দ্যাট। জাস্ট বি পেশেন্ট, ইটস গোইং টু বি অলরাইট। এখন কি শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে, হ্যাঁ এবার ঠিক আছে। ওয়েল, আমাদের কাজই হচ্ছে সলভিং প্রবলেমস, বিশেষ করে পোস্ট করোনা ওয়ার্ল্ডে। উই অল হ্যাভ টু কিপ আওয়ার কুল, কিপ আওয়ার কাম and work on the issues and solve them. That's it. Totally. So Sadman, আমরা মিস্টেক গুলোর ব্যাপারে দুইটা ক্যাচ করতে পেরেছিলাম। প্রথম দুইটা, একটা হচ্ছে ফন্ট এমবেড করতে না পারা এবং আরেকটা হচ্ছে স্লাইডে অন্যদের থেকে একটা স্লাইড কালেক্ট করে নাম চেঞ্জ করতে ভুলে গেছি। যেটা আমার সাথে হয় না, বাট ইয়েস আই হ্যাভ সিন দ্যাট, ডেফিনেটলি a huge blunder. So তারপরে you were saying something, ওটা আমরা মিস করেছি। না, এই দুটোই মেইন। বাকি আর অনেক সময় যে মানুষ কমপ্লিট ফোকাস দেয় যে স্লাইড মেকিং এর ক্ষেত্রে, সো বাকি প্রেজেন্টেশনটা ল্যাক করে বিকজ তার নিজেদের ভয়েস দিয়ে কিছু বলতেছে না, কিছু শো করতেছে না, কোনো স্টোরি টেল করতেছে না। সো দে ফোকাস এন্টায়ারলি অন স্লাইড। অ্যান্ড আমি পার্সোনালি যে ভুলটা করছি ইউনিভার্সিটি লাইফ সবথেকে বেশি, সেটা হচ্ছে আমার যে কোনো টিমে আমি যদি থাকতাম আমার কাজ হতো স্লাইড বানানো।
সো এখানে প্রবলেম হচ্ছে স্লাইড বানাতে যে আসলে আমি কখনো বিজনেসে ব্রেইনস্টর্ম করতে পারিনি। সো সবাই জাস্ট থট আচ্ছা ঠিক আছে যা কিছু হবে হবে, দেন সবশেষে সাদমানকে বুঝিয়ে দিব সাদমান স্লাইড বানাবে। সো আমি জাস্ট স্লাইডই বানাইলাম ম্যাক্সিমাম টাইমে, বাট ব্রেইনস্টর্মিং আইডিয়েশন ওই ফেজটাতে খুব একটা কাজ করার সুযোগ হয় নাই। সো আই শুড হ্যাভ ফোকাসড মোর অন আইডিয়েশন ফেজ। সো কোন একটা পার্টিকুলার স্কিল নিয়ে আমরা যদি ধরে বসে থাকি তাহলে অন্য স্কিলে ডেভেলপ হয় না। সো এই পার্টিকুলার মিস্টেকটা আমি নিজের লাইফে করছি। রাইট। সো আজকে আমরা দুইবার এই বিষয়টা সম্পর্কে জানতে পারলাম দ্যাট উই হ্যাভ টু not just be good at PowerPoint slides, but also be good with the brainstorming, the strategizing things, and also how to present. Delivery-টার ক্ষেত্রে আমরা কাজ করতে পারি, তাহলে এটা আমাদেরকে as a presenter আরো বেশি পাওয়ারফুল করে তুলবে। সো আমরা এখানে সাদমানের অনেক ফ্যানকে দেখতে পাচ্ছি, বিগ ফ্যান অফ সাদমান, সাদিক ভাইয়া, তামিম চৌধুরী, থ্যাংক ইউ ফর জয়নিং। সো সাদমান, পরের যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে হোয়াট আর দ্য বেস্ট প্র্যাকটিসেস ফর ডিজাইনিং পাওয়ারপয়েন্ট স্লাইডস? অনলাইনে কিছু স্লাইড আছে যেরকম লাইক উবারের পিচ ডেকটা আছে, এর কারণে বেশ কিছু আই থিঙ্ক বৃষ্টির কারণে একটু ইস্যু হচ্ছে। So you can all hear me, right? আছে। আমরা তাহলে আরেকটা, সাদমান আমাদের সাথে আরেকটা লাইন থেকে জয়েন করেছে, আমি তাহলে ওইটা কানেক্ট করছি। হ্যাঁ, I guess this would work. এটা I guess ক্লিয়ার শোনা যাচ্ছে, রাইট? Yes. আচ্ছা, এখানে আমার ফ্যান ট্যান দেখা যাচ্ছে, খুব একটা বাজে অ্যাঙ্গেল থেকে আমি রেকর্ড করতেছি, বাট সলভিং দ্য প্রবলেম নেভারদিলেস। সো ভাই প্রশ্নটা ছিল হচ্ছে যে তারা বেস্ট প্র্যাকটিসেস কি। সো আমি একটা উবারের স্লাইড দেখেছিলাম যেখানে আপনার খুব সুন্দরভাবে দেখাচ্ছিল যে কিভাবে টাকা পয়সা এন্ড ফান্ডিং কি হবে ওগুলো জিনিস দেখায়। সো অ্যাকচুয়াল ফান্ডিং যেভাবে হয় ওগুলো দেখায়, এন্ড আমার মনে হয় অনেক কোম্পানি টিচিং করে, ওগুলো কাজ করে। সো ওগুলো কোম্পানির সাথে জয়েন করা, তারা পিচ করছে মে আই জয়েন উইথ ইউর টিম ওয়াইল দে পিচ দ্য আইডিয়া। সো যখন তারা অ্যাকচুয়ালি প্রফেশনালি বিভিন্ন পিচ ডেক দেখে তখন আই গেস তাদের এক্সপিরিয়েন্সগুলো আরো বেটার হয়। না হলে আমরা এক ধরনের স্লাইড বানাই, সেই স্লাইডটা হচ্ছে এডুকেশনাল স্লাইড, বাট আমরা যখন কোম্পানিতে কাজ করি, রিয়েল ওয়ার্ল্ডে কাজ করি, তখন এটা অ্যাকচুয়ালি সেলসের কাজ বলতে পারে অনেক ক্ষেত্রে। সো আমার মনে হয় এডুকেশনাল স্লাইড বানানো এক জিনিস আর পিচের স্লাইড বানানো আরেক জিনিস। আমরা ইউনিভার্সিটি জাস্ট এডুকেশনাল স্লাইড বানাতে যাই, সেলসের জিনিসটা ভুলে যাই। সেলসের জিনিসটা আমরা জাস্ট শিখি হচ্ছে মেবি বিজনেস কম্পিটিশনের সময়, বাকি সময় খুব একটা শিখা হয় না। তাই আমি বলবো যে এডুকেশনাল স্লাইডস তো আমরা শিখি, বাট পিচ ডে কিভাবে হয়, সেলস পিচ কিভাবে হয়, ওগুলো শিখলে স্লাইড মেকিং আরো অনেক বেটার হয়। থ্যাংক ইউ। সো সাদমান, নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা এখান থেকে আমরা নেই। প্রেজির ব্যাপারে একজন জানতে চাচ্ছে, প্রেজিতে কিভাবে স্লাইড বানানো হয়। আমি একটু বলে নেই, আমার প্রেজিতে স্লাইড বানানোর অভিজ্ঞতা আছে এবং অভিজ্ঞতাটা খুব বেশি সুখকর আমি বলবো না, বিকজ প্রেজিতে স্লাইড বানানোর পরে এটা প্রেজেন্ট করার সময় ওই ল্যাপটপে সবকিছু লোড করা এন্ড লাইক গোয়িং থ্রু দ্য হোল থিং, এটা অনেক হ্যাসেল হয়ে গিয়েছিল আমাদের জন্য। সো হ্যাভ ইউ ওয়ার্কড উইথ প্রেজি? সাদমান, এনি কমেন্ট অন দিস? প্রেজি নিয়ে কখনো কাজ করি না, আমি জাস্ট আপনার পাওয়ারপয়েন্ট আর গুগল স্লাইডস। আমি এখন বলবো আমি যদি ইউনিভার্সিটিতে আবার ফেরত যেতে পারতাম আমি কখনো পাওয়ারপয়েন্টে কাজ করতাম না, আমি গুগল স্লাইডসে কাজ করতাম। এত কনভিনিয়েন্ট, এত ইজি, শেয়ারেবিলিটি হাই, কেন যে পাওয়ারপয়েন্টে কাজ করছি আমি এখানে নিজে যাই না। তখন যেহেতু সব জায়গায় এখনো অনলাইনের সুবিধাটা নেই, সো বাংলাদেশের ক্ষেত্রে স্টিল পাওয়ারপয়েন্টের একটা অ্যাপ্লিকেশন আছে। সো ইউ হ্যাভেন্ট ওয়েস্টেড ইওর টাইম, দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু সে। সো এরপর আরেকটা কোয়েশ্চেন আসছে সাদমান, যে হোয়াট শুড বি দ্য রেশিও অফ ইনফরমেশন প্রেজেন্ট ইন দ্য স্লাইড এন্ড ডেলিভার্ড বাই দ্য স্পিকার? স্লাইডস আমি ফার্স্ট যে স্লাইডটা থাকে ওইখানে এটা লেখা থাকে স্লাইডস আর লাইক বিলবোর্ডস। সো বিলবোর্ডে ওয়ান বিগ আইডিয়া থাকে, দ্যাটস ইট, আর কিছু না। সো বিলবোর্ডস এর মতো যদি ডিজাইন করে থাকি, কি থাকে? একটা ভিজুয়াল টু গ্র্যাব ইউর অ্যাটেনশন, একটা মেসেজ, দেন কল টু অ্যাকশন। বেসিক্যালি তিনটা পার্ট থাকে: গ্র্যাবিং ইউর অ্যাটেনশন, ডেলিভারিং দ্য মেসেজ, দেন আস্কিং ইউ টু ডু সামথিং, টু বাই দেয়ার কার, টু গো টু দেয়ার ওয়েবসাইট অর টু ডোনেট হোয়াটএভার ইট ইজ। সো এই তিনটা পার্টিকুলার পয়েন্টের যে কোনো একটা হইলে আই গেস হয়ে যায়। To grab the attention, tell them a message, or give them an action to do. All right. Thank you, Sadman. So, আমাদের সাথে আমাদের ট্রেনিং এর যে একটা ইন্টারেস্টিং পার্ট, সিন্স ইটস আ লাইভ
ট্রেনিং অ্যান্ড এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন গ্যাজেট, সো আমরা তাদেরকে ইনভাইট করি। তো সুমাইয়া কবির আমাদের সাথে জয়েন করেছেন। সাদমান, শি ওয়ান্টস টু আস্ক ইউ আ কোয়েশ্চেন। আমি তাকে আমাদের স্ট্রিমে অ্যাড করছি। হ্যালো সুমাইয়া, হাউ আর ইউ? আসসালামু আলাইকুম ভাইয়া। I'm fine ভাইয়া। Actually, I'm very excited because this is the first time I'm sharing a screen with Sadman bhaiya. You can take a screenshot. Yeah, exactly. I'm gonna do that. Okay, and your question, Sumaya? Actually, bhaiya, on public speaking মতো এক ধরনের প্রেজেন্টেশন obviously. তো অনেক সময় দেখা যায় আমি আমার স্ক্রিপ্টটা আমার স্টাইলে রেডি করতে চাই, বা I have some ideas about how to present my own speech. বাট সুপিরিয়র থেকে অনেক সময় থাকে যে না, তোমার এক্স্যাক্টলি এই স্টাইলটাই ফলো করতে হবে, তুমি এইভাবে করতে পারবে না। যেমন আমি অনেক সময় অ্যাঙ্করিং করি, তো তখন দেখা যায় যে বলে না তোমার এই স্টাইলটা ফলো করতে হবে, তুমি এভাবেই করবা। তো অনেক সময় আমার মনে হয় যে এইভাবে এনগেজ করা যায় না অডিয়েন্স, তো ওই ক্ষেত্রে আমি কি করতে পারি? ব্রিলিয়েন্ট কোয়েশ্চেন। এবং এই কোয়েশ্চেন পাইলে আমার একটা ট্রেলারের কথা মনে পড়ে যায়। সোহান ভাই মনে হয় মাস্টার ক্লাসে অনেকগুলো ট্রেলার দেখছেন, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাস্টার ক্লাসে ওইখানে একটা ট্রেলার ছিল হচ্ছে আপনার আর্কিটেকচার নিয়ে বলে। সো ওই লোকটা আর্কিটেকচার ম্যাস্ট্রো অনেকগুলো বিল্ডিং বানাইছেন। সো উনি বলে যে যখন তুমি কোনো কাজ করবা, এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ, ওয়ান অফ আওয়ার লিমিটেশন ইজ গ্র্যাভিটি। সো সিমিলারলি যখন একটা প্রজেক্টে কাজ করে 80% ক্লায়েন্টের কথা শুনতে হয়, ক্লায়েন্ট এই জিনিস চায় ওই জিনিস চায়, 20% is up to you, যেটা you can control. So that is why you need to play. And আমার তখন ভাবলাম যে আরে ভাই, এটা খালি আর্কিটেকচার না, এটা পুরো লাইফের জিনিসপত্র। যখন কোনো ক্লায়েন্টের সাথে কাজ করি, হয়তো আমি পুরো প্রজেক্টটা দিলাম, গুছাই দিলাম একদম, and I have my rationale যে কেন এই জিনিসটা এইভাবে কাজ করবে, বাট ক্লায়েন্টের হয়তো ডিফারেন্ট রিকোয়ারমেন্টস থাকে যে এইভাবে করো ওইভাবে করো। So you will always have limitations and try to embrace them. যখন ইউনিভার্সিটি স্ক্রিপ্ট নিয়ে পড়তে বলতেছে, start doing it, because সামনে যত যাবা আর অনেক বেশি রেস্ট্রিকশনস আসবে, অনেক বেশি লিমিটেশনস আসবে। সো ইউ নিড টু ফাইন্ড ইউর ওয়ে থ্রু ইট। অ্যান্ড এই জিনিসটা পার্টিকুলারলি আমি বুঝছি প্রবলেমটা কই, এবং আমি নিজে ওখানে ফেস করি। যখন আমাকে ফ্রি স্টাইলে কথা বলতে দেয়, খুব ভালো বলতে ইচ্ছা করে, বাট যে মোমেন্টে একটা স্ক্রিপ্ট থাকে, স্ক্রিপ্ট বলতে হয়, যখন কোনো একটা প্রজেক্টে আমার ধোঁয়া বের হয়ে যায়। প্রতিটা লাইন দেখি, পড়ি, 3বার বলি, আবার পড়ি, আবার বলি, এরকম একটা অবস্থা হয়। সো আমাকে তো একটা হিউজ সমস্যা, বাট আমার মনে হয় অ্যাট সাম পয়েন্ট আমার এই ট্রাস্টটা আসছে যে দ্য ক্লায়েন্ট কিংবা ব্র্যান্ড ম্যানেজার মাইট নো বেটার দেন মি, বিকজ তারা যে পয়েন্ট থেকে বলতেছে মেবি আমার এক্সপিরিয়েন্সটা নাই, তাই আই শুড ট্রাই ইট আউট তারা যেভাবে বলতেছে। সো আই ট্রাই মাই বেস্ট টু ডু দ্যাট, অ্যান্ড অ্যাট সাম পয়েন্ট ইউ উইল অলসো রিয়েলাইজ যে মানুষ যখন ফিডব্যাক দেয়, স্পেশালি দ্য পিপল হু আর মোর এক্সপিরিয়েন্স দেন ইউ, তারা যে ফিডব্যাকটা দিচ্ছে অ্যাকচুয়ালি কাজের জন্য দিচ্ছে। দে আর প্রোভাইডিং উইথ ইউর স্ট্রাকচার বিকজ দ্য স্ট্রাকচার ইজ নিডেড ইন সাম কেসেস, because the things have to be said in a certain way, especially যেখানে অনেক প্রোটোকল মেইনটেইন করতে হয়। যেরকম স্কুল কলেজে যখন আমি যে স্টুডেন্টদের সাথে ইন্টারঅ্যাক্ট করি, বেশ ফ্রি স্টাইল মারতে পারি আমি, বাট যখন সামনে প্রিন্সিপাল থাকবে, টিচার্স থাকবে, সুধীবৃন্দ সালামু আলাইকুম, সবাইকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রথমে আমি সালাম জানাই শ্রদ্ধেয় মাননীয় যত কিছু আসে আর কি। সো ইউ নিড টু এমব্রেস দ্যাট। খালি ফ্রি স্টাইল করতে হবে না, অর্ধেক কেস হবে, বাট বাকি অর্ধেকের জন্য ইউ নিড টু ফলো দ্য স্ট্রাকচার এন্ড স্ক্রিপ্ট। That's a very very good answer, সাদমান। আমি মানে নিজেই গুড বলতেছি, কারণটা হচ্ছে যে এটা আমি অনেকটা রিলেট করতে পারলাম। আমারও যখন প্রফেশনাল কাজের ক্ষেত্রে প্রেজেন্টেশন গুলো দিতে হলো, সেটার সাথে তো অবশ্যই ক্লায়েন্টের যে বিষয়টা বুঝতে পারা, এমপ্যাথাইজ করতে পারা যে ক্লায়েন্ট কি চাচ্ছেন, 80% কন্ট্রোলটা ওখানে। আর আরেকটা হচ্ছে ইউনিভার্সিটিতে গিয়ে যখন দেখা যায় যে স্যাররা বসে আছেন, ওয়ান থিং আই ফাউন্ড ভেরি ইউজফুল ওয়াজ মেমোরাইজিং দ্য নেমস। যদি ওখানেই অ্যাটলিস্ট স্যারদের একটা নাম মুখস্থ করে, স্যার আমি আই এম ভেরি হ্যাপি টু বি প্রেজেন্ট হিয়ার উইথ অমুক স্যার, তমুক স্যার এন্ড চমুক স্যার, চমুক তিনজন স্যারই খুশি যে ওয়াও। And right, so it's a hack that you can use, and that's a very good point. আমাদের আরেকটা কোয়েশ্চেন আমরা নিব, and then we're going to invite our next guest. So which question do we take? Let's take Progya Shahar question টা আমরা নিচ্ছি। What should we do when there is a shortage of time? How can we complete all the topics in that time, and can we ask for some extra time? বেস্ট হবে যদি তোমার টাইমের মধ্যে শেষ করতে পারো। অফকোর্স কেউ চায় না, ট্রাস্ট মি, কেউ চায় না টাইমের চেয়ে বেশি সময় ধরে লেকচার শুনতে, আনলেস দে ইন্টারেস্টেড। সো যখন আমাদের এক্সট্রা টাইম লাগতো, আমরা বলতাম যে হ্যাঁ, আপন রিকোয়েস্ট উই ক্যান অলসো এক্সপ্লেইন দ্য ম্যাটার ইন ব্রিফ বিকজ উই হ্যাভ দ্য স্লাইডস,
পরে থ্যাংক ইউ স্লাইডের পরে আছে। সো যখনই তারা কোয়েশ্চেন করে পরের স্লাইডগুলো দেখাই দেই। সো এখানে দুইটা ওয়েতে, আমরা যদি কথাটা শেষ করে ফেলি তারপর তারা যদি কোয়েশ্চেন আস্ক করে তাহলে আমরা পরে এক্সপ্লেন করতে পারবো, বিকজ থ্যাংক ইউ স্লাইডের পর আমাদের আনসারগুলো দেওয়া আছে। আর যদি আমরা তাড়াতাড়ি শেষ করে দেওয়ার পর তারা কোনো কোয়েশ্চেন আস্ক না করে তাহলে আসলে আমাদের প্রথম থেকে গলদ আছে, বিকজ দে ওয়ার নট ইন্টারেস্টেড ইন হোয়াট উই আর সেইং অ্যাট অল। তারা কোনো জিনিস বুঝেই নাই, তারা কোনো জিনিস আস্কই করে নাই। সো তুমি যে জিনিসটা বাদ দিয়ে দিচ্ছ ওটা যদি আসলে ইম্পর্টেন্ট হতো দে উড হ্যাভ আস্কড ফর ইট, অ্যান্ড যদি আস্ক করতো তাহলে তুমি থ্যাংক ইউ স্লাইডের পরে সাইডগুলো দেখাতে পারতা। আর যদি আস্ক না করে তুমি পরে ইনফরমেশনটা বললেও কোনো একটা পার্থক্য হইতো না, বিকজ ইউ ফেইলড টু অ্যাকচুয়ালি সেল টু দেম অ্যাট দ্য ফার্স্ট অপরচুনিটি। So finish it as soon as possible, but let them know if they want to know further, you can of course brief them about it. Okay, thank you Sadman for the answer. So guys, time for our second guest. I'm going to invite a person who is of course a multi-talented person, and you'll understand why. He's a stand-up comedian, he's a brand strategist, he's a vlogger, which means he's a video blogger, and he also is a talk show host. So he does a lot of things, you can already understand from that. And amader shobari porichito What a Show niyomito host, the creator of the show as well. So without further ado, let me invite Mr. Rafsan Sabab. Kire Salman, প্রচুর বক্তব্য দিয়ে দেখলাম, খুব ঠিক আছে স্লাইডটা, এটা টাইমের পরে কি করতে হয়। আমাদের তো এখন আসল মাইস্টার চলে আসছে স্লাইডের। স্লাইডের আল্লাহরে, আমি জীবনে স্লাইড পরে সাইড সব তুই বানাইছিস বলেই তো দিলি, আবার কি আবার বলছিস সব আমি নাকি। তুই তো চ্যাম্প ছিলি। হ্যাঁ চ্যাম্প, both from 23rd right BBA। হ্যাঁ একদম দুজন কিন্তু ব্যাচমেট by the way guys, so you can see I think it's a small reunion, যদি কিছুদিন আগে একবার হয়ে গেছে তাদের শোতে What a Show 6, What a Homemade Show 6th episode you guys did an appearance together. So I think thank you so much for doing this. হচ্ছে কি এই যে আসলে we not just batchmates, এই যে একটা কম্পিটিশনের কথাটা তো সাদমান বলছিলাম, অনেক কম্পিটিশন একসাথে করছি এবং হারছি, কিছু দুই একটা জিতছি, তো এইটাই আর কি, মানে lots of memories in terms of this. Yeah. We'd love to hear about some of them, like what's the let's hear two things. Ekta hocche something memorable, something that you think maybe taught you something, maybe something funny happened, eta ekta, ar tarpor ta ami etar pore question korbo. হ্যাঁ sure আমার মনে হয় সবচেয়ে মেমোরেবল যেটা হয়েছিল, I think দুইটা জিনিস বলা যেতে পারে। So দুইটাই is a memory of failure. হ্যাঁ আমার কাছে মনে হয় যে failure should be discussed much wider landscape rather than success. So প্রথম একটা হচ্ছে আইবি এর মধ্যে একটা কম্পিটিশনে আমরা চারজন মিলে খুব টিম বানাইলাম, অনেক সুন্দর প্রেজেন্টেশন রেডি করলাম, তারপর হচ্ছে আমরা অনেক আইডিয়া বললাম, সামনে তিনজন জাজ ছিল। তো আমরা সবকিছু বলার পরে আমাদেরকে জাজরা বললো তোমাদের কিচ্ছু হয়নি, তোমরা কি করছো, কি বানাইছো, তোমরা তো জানোই না, তোমরা কেমনে কার কাছে টার্গেট মার্কেটই জানো না, তোমরা কিছু কি কার কাছে নিয়ে যাওয়া, কি করবে না করবা কিচ্ছু হয়নি, তোমরা তো আমাদের ওয়ার্কশপ যে করাইছিলাম ওয়ার্কশপ অ্যাটেন্ড করো নাই, তোমাদেরকে আমরা নাম্বার কেন দিব। এন্ড টার্নড আউট যে আমরা ওই কম্পিটিশনটা হচ্ছে 4টা টিম থেকে 2টা টিম যাবে, আমরা সেকেন্ড হয়েছিলাম। তারপরে আমাদেরকে বলছে ওরা এত খারাপ যে ওরা বাদ, এরকম একটা লজিক বলছিল, এন্ড আমাদেরকে আসলে বাদ দিয়ে দিছিল। আমরা সেকেন্ড হওয়ার পরে আমরা নেক্সট রাউন্ডে যেতে পারি নাই, বাট হ্যাঁ মানে মেইন পয়েন্ট ওয়াজ তোমরা কেন জানো না, এরকম একটা ব্যাপার। দ্যাট ওয়াজ ওয়ান ইন্টারেস্টিং পয়েন্ট। এন্ড আমার মনে আছে যে ওই দিন কোয়েশ্চেন আনসার আমি লিটারালি ঝগড়া করছিলাম জাজদের সাথে, which was a very bad thing to do by the way. মানে if you are trying to win competitions তাই ওটা করা যাবে না। if you are like যে দূর কি আসে যায় করুম ঝগড়া, আমি আমার in any sense that's a bad strategy by the way, but আমি ঝগড়া করে বলছিলাম যে এই কি মানে আপনারা কি বলতেছেন এরকম করে বলছিলাম। সো আমাদেরকে বাদ দিয়ে দিয়েছিল, কম্পিটিশনের স্ট্রাকচার চেঞ্জ করে বাদ দিয়ে দিয়েছিল। আরেকটা হচ্ছিল আরেকটা কম্পিটিশনে স্বনামধন্য একটি ইউনিভার্সিটিতে আমরা প্রচুর স্লাইড টাইপ বানায় নিয়ে গেছিলাম। সাদমান তো এই যে বলে না যে পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন করা যায় বিশাল স্লাইড বানাইছে অ্যানিমেশন করে টোরে আমরা গিয়ে ফার্স্ট আমাদের ভিডিও দেখাইলাম। তারপরে যখন স্লাইডটা রান করা শুরু হইলো তখন আমাদের আরেক টিমমেট এভাবে করে কিবোর্ড চেপে যাচ্ছে কিন্তু স্লাইড রান হয় না, ডাউন অ্যারো রাইট কিন্তু স্লাইড নয়। আমরা ফাইনালি যখন কথা বলা শুরু করতেছি 1 মিনিট পরে টাচ করে স্লাইড চেঞ্জ হয়ে যাচ্ছে। সো দ্যাট ওয়াজ অ্যানাদার ইন্টারেস্টিং মেমরি। সো এটা আমাদেরকে শিখিয়েছিল যে আসলে তোমার টিমে যদি একটা সাদমান সাদিক থাকেও
তাহলে কন্ট্রোলহীন, যাতে ও এমন অ্যানিমেশন না করে বসে যাতে 1.5 GB 2 GB হয়ে যায়। ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে ডু নট ট্রাস্ট কম্পিউটারস ইন ডিফারেন্ট অডিটোরিয়ামস, ওরা সবসময় তোমাকে ধোকা দিবে, সো ইউ অলওয়েজ হ্যাভ টু বি রেডি ফর দ্য ওয়ার্স্ট। সো এগুলোই আর কি সব বললাম, যাই হোক। রাস্তাটা বললেই পুরো ভুলে গেছিলাম এগুলো হয়েছিল অ্যাকচুয়ালি। ভেরি রিয়েল লাইফ সিচুয়েশনস, যেটা আমি প্রেজির কথা বলছিলাম, আমাদের একবার প্রেজি আমাদের খুব তেল হয়ে গেল যে আমরা প্রেজিতে কাজ করব, বিকজ উই ওয়ার কম্পিটিং উইথ দিস আদার টিম এবং আমাদেরকে ফাটায় ফেলতে হবে। ইউ গাইস উইল নো রাহি স্যারের ক্লাস ছিল সেটা, সো ইন্টারন্যাশনাল মার্কেটিং। এখন স্যারকে তো এমনি ইমপ্রেস করা অনেক কঠিন, সো আমরা এই প্রেজিতে সবকিছু করে টোরে নিয়ে তারপর প্রথম 5 মিনিট আমাদের ঘাম বের হয়ে গেছে, কারণ হচ্ছে লোড হয় না, ঠিক মতো চলতেছে না, আটকে যাচ্ছে। And somehow eventually পরে ঠিকঠাক হলো এবং অ্যাকচুয়ালি আমাদের প্রেজেন্টেশনে স্যার অনেক পছন্দ করছিলেন, সো আমরা একটা হ্যাপি এন্ডিং নিয়ে বের হতে পারছি আলহামদুলিল্লাহ। বাট দ্যাট ক্যান হ্যাপেন, সো এটা একটা খুবই প্র্যাকটিক্যাল সিচুয়েশন যেটা হয়। সো আমি আমাদের সাথে একজন জয়েন করেছেন, হি ওয়ান্টস টু আস্ক এ কোয়েশ্চেন, তার কাছে যাব, তারপরে আমি রাফসানের জন্য কিছু কোয়েশ্চেন রেডি করে রেখেছিলাম, সেই কোয়েশ্চেনগুলো করব। সো আই এম গোয়িং টু ইনভাইট মোহাম্মদ আমদাদ, পুরো নামটা পড়তে পারছি না, মোহাম্মদ আমদাদুল হক অথবা হয়তো এমদাদুল হক। হ্যালো ইজ ইট এমদাদ অর আমদাদ? শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যালো হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আপনি কেমন আছেন ভাইয়া? কেমন আছেন এবং প্রশ্নটা? আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি আমি এখানে 3 জনের প্রচুর ভক্ত বলা যায়। আমি কারো ভিডিও কখনো মিস দিই না, সবার পেজেই সবসময় আপডেট দেখা হয়, বিশেষ করে সাদমান ভাইয়ের বুক রিভিউ তো একটাও মিস হয় না অবশ্যই। তাহলে তো আর বছরে আর কোনো টাইম থাকার কথা না, সাদমানের এত ভিডিও আছে, সেটা দেখতে গেলে আমাদের কয়েক মাস আমার লেগে যাবে। আমার কোয়েশ্চেনটা ছিল হচ্ছে, আমরা যখন প্রেজেন্টেশন স্লাইড করি তখন আমরা প্রেজেন্টেশনে কিছু কি পয়েন্ট দিয়ে থাকি, তো কি পয়েন্ট দেওয়ার পর আমি যখন এক্সপ্লেন করতে যাই, তখন এক্সপ্লেন করতে গিয়ে ভয়ের কারণে আমি পুরো যেটা প্রিপারেশন সেটা ভুলে যাই। তো সেই ক্ষেত্রে আমি এই যে কি পয়েন্ট থেকে কিভাবে আমি একটা অ্যাট্রাকটিভ ওয়েতে অডিয়েন্সকে বোঝাতে পারবো যে আমি এই যে কি পয়েন্ট যেগুলো আছে সেগুলো এক্সপ্লেনেশনটা কিভাবে দিতে পারবো, মানে আমি যে একটা ফেয়ার কাজ করছি, আমার এই যে স্ক্রিপ্টের যে কি পয়েন্টের এক্সপ্লেনেশন গুলো আছে সেগুলো ভুলে যাচ্ছি, তো সেক্ষেত্রে কি করতে পারি যদি একটু বলতেন। থ্যাংক ইউ Imdad bhaiya, and thank you for watching all of our videos. Wow, that's a huge challenge. Thank you for taking it on. And over to you, Salman. Well, ভুলে গেলে আই গেস অডিয়েন্সে করে একটা ফ্রেন্ডকে রাখতে পারো যে মনে করাই দিবে, কিংবা জাস্ট হাতের মধ্যে, মানে এটা উচিত না, বাট হাতের মধ্যে কোনো একটা পেপারে লিখে রাখা কিংবা হাতের মধ্যে অ্যাটলিস্ট লিখে রাখা। যখন লাইক বলতে যেয়ে কেউ পয়েন্টটা ভুলে যায়, আই গেস লাইক যেটা আমাদের ক্ষেত্রে খুব কমন হচ্ছে, জাস্ট চুপ হয়ে যায়, তারপর একটা ফ্রেন্ড মনে করায় দেয়। আই গেস দ্যাটস দ্য ওয়ে টু গো। পাশ থেকে যে ওই পয়েন্টটা বিসিজি ম্যাট্রিক্স। সো আই গেস এই জিনিসটা ইম্পর্টেন্ট যে ফ্রেন্ডরা যদি জানে অন্য ফ্রেন্ড কি বলতেছে, সবাই যদি জানে যে ফুল স্লাইডে কি আছে, তাহলে আরেকটা ফ্রেন্ড যদি স্টেপ আপ করে তাহলে বেস্ট হয়। অর্থাৎ এরপরে যার প্রেজেন্টেশনটা দেওয়ার দরকার ছিল সে যদি সাডেনলি পুরো জিনিসটা ধরে ফেলতে পারে তাহলে আই গেস বেটার হয়। আদারওয়াইজ ইটস অল অ্যাবাউট জাস্ট প্র্যাকটিস করে জিনিসটা পারফেক্ট করা, কারণ মেমোরি নাহলে তো জিনিসটা মেমোরির উপর নির্ভর করছে। মেমোরি যদি ধোকা দেয় তাহলে তো আসলে জীবনযাপন একটু কষ্টই হয়ে যাবে আর কি। সো প্র্যাকটিস ইট অ্যাজ মেনি টাইমস অ্যাজ পসিবল, অথবা কিপ ইউর ফ্রেন্ডস অ্যাজ ইউর ব্যাকআপ। থ্যাংক ইউ সাদমান। আমি একটা পার্সোনাল এখানে সাজেশন দিতে পারি, আমি মাঝে মাঝে এটা ইউজ করেছি। অডিয়েন্স যদি কিওয়ার্ড বুঝে ফেলে, বা আমি কিওয়ার্ডের দিকে তাকিয়ে কথা বলছি, সো অডিয়েন্স তো বুঝে ফেললো যে এই লোকটা এতটা প্রিপারেশন নিয়ে আসেনি, বা টিচাররা বুঝে ফেলছেন। সো যদি ছবি রাখি ওখানে, ছবির কিন্তু 100টা মিনিং হতে পারে, 1000টা মিনিং হতে পারে। সো ছবি থেকে আমি তখন ইনফরমেশনটা নিয়ে বলতাম, যদি কখনো এরকম আমার খুব সমস্যা হতো মুখস্থ করার ক্ষেত্রে। বাট বিসাইডস দ্যাট, definitely having other people and cues that you can use. আর যদি একেবারেই ভুলে যাই তাহলে আটকে না থেকে we can continue and we can finish the presentation. So আমার এবারের প্রশ্ন হচ্ছে রাফসানের জন্য, যে রাফসান, you've done anchoring, you've done stand-up comedy, you've given out of presentations and you've won prizes for them as well. So what's your overall experience been in these different fields, and like similarity কি আছে, কোন জিনিসগুলো একটু ডিফারেন্ট, কিভাবে এগুলোর জন্য মানুষ প্রিপারেশন নিতে পারবে?
আমার জন্য আসলে সিমিলারিটিটা খুব সিম্পল, সেটা হচ্ছে যে সেটা বিজনেস কম্পিটিশনের জন্য হোক, আর একটা ওই যে পিচ করার জন্য প্রেজেন্টেশন হোক, আর আমার শো হোক, আর স্ট্যান্ড আপ কমেডি হোক, I approach all of this মানে different sort of presentations as a show, as a performance, because আমার কাছে মনে হয় সামনে জাজ থাকুক আর সামনে অডিয়েন্স থাকুক, everyone wants to be entertained. এটা আমি খুব সিরিয়াস একটা টপিক নিয়ে কথা বলি, অথবা আমি আমার শো কন্ডাক্ট করতেছি, অথবা আমি স্ট্যান্ড আপ কমেডি স্টেজে আছি, আলটিমেটলি ইট ইজ এন্টারটেইনমেন্ট। সো যখন আসলে একজন মানুষের স্পিচ আমাদের কাছে এন্টারটেইনিং লাগে, যখন এটা শুনতে ভালো লাগে, শুনে মজা লাগে, হাসি পায়, সারপ্রাইজড হই, কোনো না কোনো একটা ইমোশন হিট করে, তখনই আসলে দ্য প্রেজেন্টেশন রিচেস ইটস পিক। সো আমি সবসময় পুরো জিনিসটাকে চিন্তা করতাম অ্যাজ আ শো, অ্যাজ আ পারফরমেন্স। যদি বিজনেস কম্পিটিশনের শো মানে আসলে ব্যাপার হয়, তখন আসলে চারজন মিলে কিভাবে একটা স্টোরি ক্রিয়েট করা যায়, সো দ্যাট ওভারঅল ইটস অ্যান এক্সপেরিয়েন্স ফর দ্য জাজেস এন্ড নট জাস্ট একটা প্রেজেন্টেশন, ওইটা আমার সবসময় ফোকাস থাকতো। সো লাস্ট যে কোয়েশ্চেন আমরা ইভেন ডিসকাস করছিলাম যে অনেকে পয়েন্ট লিখে নিয়ে যায়, আমি পয়েন্টের এক্সপ্লেনেশন ভুলে যাই, ওই ক্ষেত্রে আসলে এই ডিজাইনটা আমাকে অনেক হেল্প করতো, বা আমার টিমমেটদেরকে হেল্প করতো, যে মানে উই উড নেভার অ্যাপ্রোচ ইট অ্যাজ পয়েন্টস যেটা এক্সপ্লেইন করতে হবে, রাদার উই উড ক্রাফট আ স্টোরি, যে স্টোরিটা চারটা পার্ট চারজন বলবে। সো ওয়েন 4 parts together makes sense, যে একটা গল্প আসলে উঠে আসতেছে ওভারঅল ইন দ্য প্রেজেন্টেশন। এটা হইতে পারে আমার স্ট্যান্ড আপ কমেডির খুবই ফানি একটা গল্প, এটা হইতে পারে আমার বিজনেস কম্পিটিশনের একটা কোম্পানির গল্প, বাট আলটিমেটলি ইটস আ স্টোরি। সো তখন ইটস ইজিয়ার ফর মি টু রিমেম্বার, ইটস ইজিয়ার ফর দি অডিয়েন্স টু আন্ডারস্ট্যান্ড, ইটস ইজিয়ার ফর দি জাজেস অ্যাজ ওয়েল টু কম্প্রিহেন্ড দ্য হোল থিং টুগেদার। আর ডিফারেন্স যদি বলতে হয়, সেটা হচ্ছে যে এই তো বিজনেস কম্পিটিশন আর এমনিতে মানে ফর্মাল প্রেজেন্টেশন গুলো একটু ফর্মাল হয়, আর হচ্ছে গিয়ে স্ট্যান্ড আপ কমেডি শো এগুলো একটু ইনফর্মাল হয়। কিন্তু আমি এই অ্যাডভান্টেজটা নিতাম যে সবাই যেখানে একটা ফর্মাল কাজ করতেছে, সেখানে যদি আমি হালকা একটু ইনফর্মাল একটা টাচে যাই, সেখানে যদি হালকা একটু ধাক্কা দেওয়া যায় মানুষকে, তখন কিন্তু ইউ অলরেডি মেক আ স্টেটমেন্ট, ইউ অলরেডি ক্রিয়েট এ ডিফারেন্স। সো সবসময় এই জন্য আমার মানে প্রেজেন্টেশন গুলোর মধ্যে আমি চেষ্টা করতাম যত বেশি পসিবল স্টিফ স্যুট টাই পরা যে ফরম্যাটটা আছে, বা যে একটা ফর্মাল মানে অ্যাপ্রোচ আছে, যে লেডিজ এন্ড জেন্টলম্যান আজকে এখানে এই হবে, আমরা এখান থেকে এখানে যাবো, ওইটা না করে আসলে পুরো জিনিসটাকে একটু ইনফর্মাল ওয়েতে আর একটু কনভারসেশনাল স্টাইলে না চেষ্টা করতাম। সো that has more or less been the similarity and the dissimilarities, but overall I think সবকিছু মিলে what was মানে more important to me in every part was that যে প্রত্যেকটা পারফরম্যান্স, প্রত্যেকটা প্রেজেন্টেশনের আমার আলটিমেট অবজেক্টিভ থাকতো টু মেক সামথিং ওয়ার্থ রিমেম্বারিং, which means আমি একটা প্রেজেন্টেশন দিলাম অথবা আমি একটা স্ট্যান্ড আপ কমেডি শোই করলাম, যদি এটা মানুষ ভুলে যায় দেখার সাথে সাথে, তাহলে আসলে ইট ওয়াজন্ট ট্রুলি রিমার্কেবল। বাট এটা যদি আসলে খুব মনে রাখার মতো ক্যাচি হয়, অথবা ইউ ডিড সামথিং সো র্যাডিক্যাল দ্যাট পিপল ক্যান নট ইভেন ফরগেট ইট, আই থিংক দ্যাট অলরেডি গিভস ইউ সাম অ্যাডভান্টেজ। সো দোজ আর সাম অফ দ্য থিংস আই উড কিপ ইন মাইন্ড। Thank you so much, Rafsam. So basically, you try to create a purple cow in every performance you go out there. যেটা ওই যে সেথ গডিনের যে কনসেপ্টটা, পার্পল কাউ, আমরা একবার পার্পল কাউয়ের কথা শুনলে আর ভুলতে পারি না। সো রিমার্কেবল কিছু করার ইচ্ছাটা ডেফিনেটলি, আমরা যদি পারফরমেন্সের কথা চিন্তা করি, তাহলে প্রেজেন্টেশনের যে কিছু ফিয়ার অনেকের মধ্যে আছে, সেই ফিয়ারটা কমে আসবে, যে এত ইনফরমেশন মুখস্থ করবো, ডেলিভার করবো, রাদার ইট বিকাম সামথিং দ্যাট ইউ ক্যান এনজয় ডুইং। এবং আরেকটা প্রশ্ন আছে আমার রাফসানের জন্য, সেটা হচ্ছে যে অনেকেই আমাদের যারা দেখছেন এখানে, তাদের মধ্যে অনেকে এখন শো হোস্ট করছেন, নিজেরাই হয়তো স্ট্রিম বাডি থেকে নিজেদের একটা পেজ খুলে বা নিজেদের প্রোফাইল থেকেই শো হোস্ট করছেন। সো অ্যাজ অ্যান অ্যাঙ্কার, মেনি অফ দেম আর পারফর্মিং। সো হোয়াট উড ইউর সাজেশনস বি ফর দেম, যে অ্যাঙ্করিং করার জন্য কি কি প্রিপারেশন তাদের নেওয়া দরকার? স্কিল ওয়াইজ তো আসলে অনেকগুলো মানে প্রিপারেশনের কথা আমরা বলতে পারি, যে এই স্কিল লাগবে, ওই স্কিল লাগবে। আমার কাছে মনে হয় এখনকার দিনে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হয়ে গেছে, সেটা হচ্ছে যে as an anchor you're supposed to be like yourself, as an anchor you're supposed to be different than everyone else. যদি তোমার শোটা বা তোমার অ্যাঙ্করিং এর স্টাইলটা বা ওভারঅল কথা বলার স্টাইলটা আসলে বাকি সব মানুষের মতো হয়ে যায়, তাহলে অ্যাজ অ্যান অডিয়েন্স আমার কোনো রিজন নাই টু ওয়াচ ইউর শো। সো আমি যখন ফেসবুক খুলে দেখতে পাচ্ছি যে 10টা লাইভ ভিডিও শুরু হয়েছে, 10টা শো শুরু হয়েছে, ওখান থেকে তোমার শোটা চুজ করতে হলে ইউ নিড টু গিভ মি আ রিজন যে আমি আসলে এটা কেন দেখবো। সো একটা উইকেস্ট অফ দ্য রিজনস ক্যান বি যে এইটা দেখতে হবে হচ্ছে বিকজ ওখানে একটা ভালো গেস্ট আসছে। So that is basically not giving your show any credit. But যখন আসলে একটা অ্যাঙ্কার হিসেবে we can use our difference, কেউ আস্তে কথা বলে, কেউ তাড়াতাড়ি কথা বলে, কেউ হিউমারাসলি কথা বলে, কেউ ফর্মালি কথা বলে, বাট প্রত্যেকটা মানুষেরই একটা সার্টেন ডিফারেন্ট ইউনিক স্টাইল থাকে কথা বলার। এন্ড আমি এই দিক থেকে আসলে একটা কোট সবসময় ফলো করি, it's a quote from the whole stand up comedy circuit in USA, যে বলা হয়ে থাকে যে আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে কথা বলার সময় যেরকম ফানি থাকি, বা আমরা যেই স্টাইলে আসলে কনভারসেশনটা করে তখন মানুষকে হাসাই, আই থিংক দ্যাট ইজ দ্য বেস্ট পসিবল
format or best possible style for yourself to use in any presentation, any show, any performance whatsoever. যখনই আমরা একটু নড়ে চড়ে বসে সুপ্রিয় দর্শক মণ্ডলী মোডে চলে যাই, তখনই আসলে we don't remain ourselves anymore, and তখন আসলে অডিয়েন্স আমাদের সাথে কানেক্ট করতে পারে না। সো আমি এই জিনিস সবচেয়ে বেশি দেখছি যে আসলে অনেকেই অনেক প্রিপারেশন নিয়ে অনেক সুন্দর করে একটা শো সাজায় গুছায় বসে, বাট কথা বলা শুরু করলে ক্যামেরাটা অন হইলেই সুপ্রিয় দর্শক মণ্ডলী শুরু হয়ে যায়। সো ওইটা যদি তখনই আসলে you lose the connection with your audience. This is the only thing I would suggest. But এছাড়া স্কিলের দিক থেকে চিন্তা করলে তো আসলে ফ্লুয়েন্সি, ভোকাবুলারি অনেক কিছু ইম্পর্টেন্ট, বাট আমার মনে হয় যে কোনো কিছু থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে being someone unique in front of the camera, being yourself, being authentic. Thank you, Rafsan. So we all understood that, I'm pretty sure. আমাদের নেক্সট একজন কোয়েশ্চেন করতে জয়েন করেছেন সামির আহমেদ সোহান। হ্যালো সামির, ওয়েলকাম টু দ্য সেশন। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, সবাই ভালো আছি। হাউ আর ইউ? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আপনাদের শুনতে পাচ্ছি। হ্যাঁ সামির, আমরা শুনতে পাচ্ছি। সো আপনি কেমন আছেন এবং আপনার প্রশ্নটা আমাদেরকে জানান। আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া আমার দুটো প্রশ্ন ছিল। প্রশ্নগুলো? হ্যাঁ সামির, প্রশ্নগুলো। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার দুটো প্রশ্ন ছিল। যে প্রথম প্রশ্নটি হচ্ছে, যদি আমার প্রেজেন্টেশন আমার পার্টনার থাকে, যে দুজন মিলে প্রেজেন্টেশন করছি এবং একজনের স্কিল ভালো না, মনে করেন যে আমার স্কিলে যদি খারাপ হয় তাহলে আমার পার্টনার সেটা কিভাবে কভার আপ করবে? আমার প্রেজেন্টেশন স্কিলটা যে আমার ভালো না সেটা অন্যদের কাছে কিভাবে কভার আপ করবে? আর দুই নম্বর প্রশ্নটা হচ্ছে যে পাওয়ার পয়েন্টে আমাদের ইফেক্ট ইউজ করাটা কতটা ইম্পর্টেন্ট বা কতটা ভ্যালুয়েবল? আমি যদি ট্রানজিশন বা অ্যানিমেশন ইউজ করি তাহলে সেটা আমরা আমাদের প্রেজেন্টেশন কি পরিমাণ ভ্যালু অ্যাড করবে? কারণ দেখা যায় আমরা এখন ভার্সিটিতে আছি, আমাদের প্রেজেন্টেশন গুলো নর্মালি আমাদের প্রফেসরদের ল্যাপটপ থেকে দেওয়া লাগে, সেখানে আমরা চেক করার কোনো সুযোগ পাই না যে আসলে সেখানে আমার মানে ট্রানজিশন বা অ্যানিমেশন গুলো মানে ঠিক মতো কাজ করবে কি করবে না, সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ সামির। আই গেস প্রথম কোশ্চেনটা আনসার রাফসান দেখ, সেকেন্ডটা আমি দিই। রাফসান। হ্যাঁ শিওর, আই থিংক মানে এখানে আসলে উইক অথবা স্ট্রং এর থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, যে যদি দুইজন থাকুক, তিনজন থাকুক, চারজন থাকুক, কখনোই আসলে এমন হয় না যে সবাই একই লেভেলের প্রেজেন্ট, হয়তো বা কেউ প্রেজেন্টেশন নিয়ে বেশি কমফোর্টেবল, কেউ একটু কম কমফোর্টেবল। সো ওই দিক থেকে আসলে একটা ছোটখাটো ফরম্যাট যেটা ইউজ করতে হয় বা ইউজ করা যায় সেটা হচ্ছে, প্রথমত ইটস অ্যাডভাইস যে সবচেয়ে স্ট্রং প্রেজেন্টারটা বা সবচেয়ে ইম্প্যাক্টফুল প্রেজেন্টারটা সবার ফার্স্টে যাবে, বিকজ the beginning of a presentation is about making that impact, অথবা হচ্ছে গিয়ে যখন you basically grab the attention of the judges or you miss it totally. So একদম ফার্স্ট যেজন আছে তাকে অনেক স্ট্রং হওয়া উচিত। আর সেকেন্ড, থার্ড, ফোর্থ যদি এরকম একটা সিরিয়াল থাকে তাহলে আসলে থার্ড পজিশনটা ইজ লাইক একটা হিডেন পজিশন, যেখানে আসলে মোটামুটি যে একটু হালকা উইক ওকে ওখানে বসায় দেওয়া যায়, যে তুই থার্ডে যা, এন্ড গিয়ে বেসিক্যালি don't give him or her like a very heavy duty. যেটা করা যায় সেটা হচ্ছে যে লেটস সে ওকে ছোট্ট একটা অ্যাড এর পেছনে ইনসাইট বা অ্যানালিসিস কি ছিল সেটা বলতে বলা, অথবা হচ্ছে গিয়ে ওখানে আমাদের মাঝে মাঝে চার্টস এর একটা সামারি বলতে হয় যে দিস ইজ দি হোল বাজেট এন্ড আমাদের সামারিটা হচ্ছে এত পার্সেন্ট, মেবি ওই সামারিটা ওকে বলতে বলা, বিকজ মেবি হি ইজ আ ফাইন্যান্স গাই বা নাম্বার গাই, যে ও নাম্বার অনেক ভালো বুঝে, সো ওকে নাম্বারের পোর্শনটার একটা সামারি দিতে দিই। সো আলটিমেটলি আই থিঙ্ক মানে অল অফ দিস ইজ ফেয়ার, এন্ড এটার মধ্যে আসলে এরকম কোনো ব্যাপার না যে আসলে এই তুই কম আমি বেশি, বাট ইটস লাইক ওই সবাই মিলে আসলে স্ট্র্যাটেজিতে কোনো সবচেয়ে ভালো হয়। অফকোর্স বেস্ট পসিবল সিনারিও তো হচ্ছে গিয়ে সবাইকে ইকুয়াল লেভেলের প্রেজেন্টেশন আনতে পারলে, বাট দ্যাটস আ টাফ জব। ইনসাইড জোক টের পাচ্ছি কি সাবমানের হাসি। আমাদের কিছু ফ্রেন্ডস ছিল যারা আজীবন খালি ওই আরওয়াল স্লাইডটাই পড়ে গেছে, আর কিছু করে নাই। কেউ যদি আজীবন আরওয়াল স্লাইডটা বলে যায় তাহলে either you're very good with the numbers or you're very bad with presentation. Or maybe both. হ্যাঁ, রাফসান বলছিলি কি জানি? ওইটাই। সো আলটিমেটলি মানে ওকে একটু টাইম কম দাও, মানে কম মানে এমন না যে এই তুই উঠবি থ্যাংক ইউ ওয়েলকাম বলে বের হয়ে যাবে, এরকম না। ওকে 2-3 লাইন অ্যাটলিস্ট বলতে দিতে, আদারওয়াইজ লুকস অড। সো একটু টাইম কম দাও, প্লাস হচ্ছে কি ওকে একটু সহজ একটা টাস্ক দাও, মানে ওকে আর কি তোমার মতো কঠিন গুরু গম্ভীর কোর প্রবলেম বোঝানোর টাস্ক না দিয়ে
give him something easier, like explaining the ROI or I don't know. বাট ওইটা দিয়ে অনেক ভালো পুল অফ করা যায়। আমাদের এক ফ্রেন্ড জাস্ট দুইটা ওয়ার্ড বলছিল, শেষে বলছে থ্যাংক ইউ, তারপর স্লাইড শেষ। পুরা ক্লাস ক্ল্যাপ করতে করতে মারা গেছে, সবাই ওইটাই মনে রাখছে, আমরা ওইটাই মনে রাখছি যে ও আসে জাস্ট দুইটা ওয়ার্ড বলছে, থ্যাংক ইউ বলছে। সো ইউ ক্যান মেক দ্য ডিফারেন্স জাস্ট বাই দ্যাট অলসো। But that wouldn't be a suggestion, guys. পরে আবার সিরিয়াসলি নিয়ে তোমরা এরকম একজনকে থ্যাংক ইউ বলতে পাঠাই দিবা, পরে দিবে বাস রাজরা যে কি রে ভাই তোমরা একজনকে দিয়ে থ্যাংক ইউ কেন বলাইছো। হ্যাঁ। সো আরেকটা কোশ্চেন মনে হয় ছিল সাদমান, ইউ ওয়ান্টেড টু অ্যানসার দ্যাট। কোয়েশ্চেন ছিল যে ট্রানজিশন ইউজ করা। আমার আমার লাইক খুবই ক্রিস্টাল একটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে যে ট্রানজিশন ইউনিভার্সে ইউজ করার কোনো দরকার নেই আই গেস, আনলেস দ্যাট সার্ভস এ পারপাস। মনে করো কোনো অ্যাপ কিংবা ওয়েবসাইটে ডেমনস্ট্রেশন দেখাচ্ছ যে কিভাবে ট্রানজিশন হচ্ছে, ইন দ্যাট কেস ইউ ক্যান শো দ্য ট্রানজিশন যে আচ্ছা ঘুরে টুরে আসছে। বাট আদারওয়াইজ আমার হয় ট্রানজিশন ইজ জাস্ট এ ডিস্ট্রাকশন ফ্রম কনভেইং ইউর ওন আইডিয়া, যতটা সম্ভব কম রাখা উচিত। প্লাস আমরা যেই ট্রানজিশন আমাদের কম্পিউটারে দিচ্ছি, নট নেসেসারি ট্রানজিশনগুলো অন্য কম্পিউটারে কাজ করবে। সো ইটস আ হাই রিস্ক ভেরি লো রিওয়ার্ড থিং। সো ট্রানজিশন অত বেশি ফোকাস করা উচিত না। আমি বলবো যে ট্রানজিশন তখন ফোকাস করা যখন ইটস এ প্রি রেকর্ডেড ভিডিও, যেখানে অনেক কিছু আগে থেকে এডিট করে রাখা যায়, কিংবা অনলাইনে কোনো ভিডিও বানাচ্ছে, ইন দ্যাট কেস ইউজ দিস ট্রানজিশনস। আদারওয়াইজ প্রেজেন্টেশনের ট্রানজিশন ইউজ করে বিপদে পাওয়া কিংবা ট্রানজিশন ইউজ করতে যেয়ে মানুষের ফোকাসটা হারায় ফেলা, এটা কোনো দরকার নাই। সো ট্রানজিশনস এর উপর অত ফোকাস দেওয়ার রিজন আমি দেখি না আর কি। থ্যাংক ইউ সাদমান। আমাদের আরেকজন প্রশ্ন করার জন্য জয়েন করছেন, আমি প্লাগিং হার ইন, তানহা ওয়াহিদ আদ্রিতা। হ্যালো তানহা, হাউ আর ইউ? হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। I'm good. How are you? Fine. I'm so glad your to question, see Tanha? like yes. Salman bhaiya, Rafsan bhaiya, I'm so happy to see both of you. And Rafsan bhaiya, আপনার যে প্রোফাইলে যে আছে যে you want to be the host of Oscar one day. Of the Oscar. I really want to see you one day. That and all the best for your dream. তো আমার কোয়েশ্চেন আসলে সাদমান ভাইয়া আর রাফসান ভাইয়া দুইজনের জন্যই, যে সামটাইম এমন হয় যে আমরা যখন প্রেজেন্টেশন দিয়ে যখন কিউএনএ চলে, তখন দেখা যায় যে অডিয়েন্স থেকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়, যে সকল প্রশ্ন আসলে অনেক সময় আমরা জানি না। যেমন হতে পারে অডিয়েন্স থেকে প্রশ্ন আসে এবং অকওয়ার্ড কিছু প্রশ্ন আসে, অথবা এমন কিছু প্রশ্ন আসে দ্যাটস আউট অফ আওয়ার সাবজেক্ট। তো ওইসব ক্ষেত্রে আমরা কিভাবে কনফিডেন্টলি হ্যান্ডেল করতে পারি, এবং মানে খুব বেশি একটা ভরকে না গিয়ে যদি আমরা কনফিডেন্টলি আনসার করে সেই জায়গা থেকে প্রাউডলি বের হয়ে আসতে পারি। তো এটাই হচ্ছে আমার প্রশ্ন। থ্যাংক ইউ। আমার এই কোয়েশ্চেনটা আনসার রাফসান খুব ভালো মতো দিতে পারবে। সো গাইস, হু ওয়ান্টস টু টেক দিস কোয়েশ্চেন? এটার মানে ঠিক এইভাবে আনসার করতে হয় যে সোহান ভাই আমি দুজনেই সাইডে সরে গেলাম, রাফসানের উপর দিয়ে দাও। না, কোনো সমস্যা নেই। আমার কাছে মনে হয় যে যখন একটা মানে অডিয়েন্স থেকে আসা কোয়েশ্চেন ইররিলেভেন্ট এন্ড ইউ হ্যাভ টু ফেস ইট, তখন আসলে মানে জাজরা বুঝে যে কোয়েশ্চেনটা ইররিলেভেন্ট এন্ড ইউ ক্যান বি শিওর যে ওই কোয়েশ্চেনটার অ্যান্সারের জন্য ইউ ওয়ন্ট বি হেল্ড অ্যাকাউন্টেবল। যেটা আমার প্রেজেন্টেশনের টপিকের সাথে অ্যালাইনডই না, সেই কোয়েশ্চেনের উপর আমাকে কখনো মার্কিং করা হবে না। সো মানে এখানে শুধু একটা কারণেই তুমি পেনালাইজ হতে পারো, সেটা হচ্ছে তুমি যদি খুব একটা মানে নট সো পোলাইট ওয়েতে বলে বসো এই ভাই কি কোয়েশ্চেন করছেন। আই থিঙ্ক এটার মধ্যে সবচেয়ে মানে আই থিঙ্ক প্রপার ওয়ে টু ডিল উইথ ইট ইজ ফার্স্ট অ্যাকনলেজ করো যে থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন, বাট today's presentation's topic was this and this sort of falls out of relevance, but still আমি যেটা জানি সেটা হচ্ছে এইটা বলে তারপর হচ্ছে এটা কাটা যায়। So you also mentioned that this is sort of out of the relevance, but also you contribute whatever you know about it. কিছু না জানলেও কোনো সমস্যা নেই, just straight cut say sorry. But ওই যে অনেকে যেটা বলে যে আসলে এখানে ঘুরায় পেঁচায় জিজ্ঞেস করতে হচ্ছে গিয়ে বাংলাদেশ নদীমাতৃক দেশ কেন? তুমি বললা এক দেশে এক রাজা ছিল, রাজার অনেক কুমির ছিল, কুমিরগুলো নদীতে বসবাস করতো। সেটা কাজ করতেও পারে, নাও কাজ করতে পারে। তুমি যদি খুব সুন্দর করে কুমির থেকে নদী পর্যন্ত পৌঁছাতে পারো, মাইট বি ইউজফুল, বাট ইন মোস্ট কেসে যেটা হয় বোঝা যায় যে বগিচুগি বলতেছে, আসলে জানে না অ্যান্সারটা। সো এর থেকে বলাই বেটার যেটা যে সরি আই ডোন্ট নো অ্যাবাউট ইট, বাট আই উড লাভ টু নো দি অ্যান্সার ফ্রম এনিওয়ান অন দি অডিয়েন্স অর ফ্রম দি জাজেস, and so that we all can learn. So but hey, an honest thought I think is the best possible policy here. Thank you Rafsan. So arekta question ami nichi Saidul Anwar Riyadher kaছ থেকে যে if someone gets stuck at the time of presenting a PowerPoint slide or digital device problems, like digital device is creating a problem for a long time, how can we continue our presentations without using slides? Will we take our time or should we go on?
আমাদের এখানে সবসময় একটা সেফটি ফেল হিসেবে রাখা উচিত, সেটা হচ্ছে যখন আমরা প্রেজেন্ট করতেছি ইন মেনি কেসেস, আপনি যেটা প্রফেসর বলে যে অনেক ইউনিভার্সিটি স্লাইডে কাজ করবে না, সো ইউ শুড অলওয়েজ হ্যাভ অ্যাজ ব্যাকআপ একটা নিজস্ব ল্যাপটপ, যে ল্যাপটপে স্লাইডে লোড করা থাকে। বিকজ যখন আমরা কোনো একটা কম্পিটিশনে প্রেজেন্ট করতেছি তখন মোস্ট লাইকলি অডিয়েন্স না শুনলেও আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে জাজেসরা আমাদের পয়েন্ট কনভে হচ্ছে না কিনা। সো অ্যাটলিস্ট আমাদের পুরো স্লাইডটাও যদি বন্ধ হয়ে যায়, আমাদের নিজস্ব একটা ল্যাপটপ যেন আমাদের অন থাকে, যেখানে আমাদের স্লাইডটা লোড করা থাকবে, and we can show it to the judges while we are giving the speech. So competitionের জন্য I guess this might work আর কি। এখানে আরেকটা পার্সপেক্টিভ হচ্ছে যে যেহেতু টিমে 3-4 জন থাকে, সবার আসলে একটা জিনিস নিয়ে বদার হওয়া উচিত না। ফর এক্সাম্পল, তখন একটা মানুষের চেষ্টা করা উচিত কিভাবে স্লাইডটাকে আবার ফেরত আনা যায়, একটা মানুষের মেবি চেষ্টা করা উচিত আরেকটা এক্সট্রা ল্যাপটপ দিয়ে কিভাবে প্রেজেন্টেশনটা অনগোয়িং রাখা যায়, যে প্রেজেন্ট করতেছিল তার চেষ্টা করা উচিত স্লাইড ছাড়াই স্টোরিটা কন্টিনিউ করে কিভাবে যাওয়া যায়। সো ওভারঅল পুরো টিমের 4 জন বা 3 জনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা থাকাটা খুব দরকার, যে এরকম সিচুয়েশন হলে আমরা নর্মালি কি করি বা কি করা উচিত। সো 4 জন মিলে একসাথে কাজ করে এটা খুব সুন্দর করে ওভারকাম করা যেতে পারে। যে যতক্ষণে ল্যাপটপে দেখানো হচ্ছিল প্রেজেন্টেশন, ততক্ষণ আরেকজন ঠিক করে ফেলছে মানে আমাদের প্রজেক্টরটা, তো তখন দেখা গেল যে স্মুথলি আবার ব্যাক করা যাবে প্রেজেন্টেশনে। বাট সবাই মিলে যদি হাই এখন কি করবো, মাই গড প্রজেক্টর ঠিক কর, সরি উই আর টেকিং 2 মিনিটস, দেখা যাবে সেই 2 মিনিটস এক্সট্রা দিবে না তোমাকে। সো এইখানে ওই ডিভাইড এন্ড কনকোয়ার স্ট্র্যাটেজিটা প্রবলি বেটার। রাইট, সো ডিভিশন অফ লেবার হয়ে গেলে একজন আরেকটা জিনিস নিয়ে করতে পারতেছে। দ্যাটস আ ভেরি স্মার্ট স্ট্র্যাটেজি, থ্যাংক ইউ রাফসান। আর আরেকটা জিনিস আমি জানতে চাই, সিন্স both of you have seen a lot of presentations in classrooms, in competitions, what are some of the most memorable ways you have seen that একটা এন্ডিং দেওয়া হলো এবং এই এন্ডিংটা খুব মেমোরেবল ছিল? আমার একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স আছে এই দিক থেকে। আই ডিড ইট আউট অফ কমপ্লিট ইম্পালস। আমি জানিও না আমি এটা কেমনে করছিলাম, বাট আই থিংক দিস ইজ ফর মি দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল এন্ডিংস অফ আ প্রেজেন্টেশন। সো দিস ওয়াজ টেলেনর ইউথ ফোরাম ফাইনালস, এবং ফাইনালস হচ্ছে টোটাল মাত্র 5 মিনিট থাকে আই থিংক। সো 5 মিনিট যখন থাকে, এরকম নিয়ম আছে যে 5 মিনিটের 1 সেকেন্ড যখন বেশি হতে যাবে, তখন বড়সড় একটা গ্র্যান্ড স্টেজ, তো যে হোস্ট থাকে সে হচ্ছে গিয়ে সিঁড়ি দিয়ে উঠা শুরু করে, উঠে এসে তোমাকে থামাই দিবে, জড়াই ধরে থামাই ফেলবে এরকম একটা অবস্থা। সো আমি দেখতেছি যে আমার প্রেজেন্টেশনের লাস্ট 2টা লাইন বাকি, এর মধ্যে হোস্ট উঠে 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 আসতেছে, এসে আমাকে এখনই সে মাইকটা হাতে নিয়ে বলতে যাবে যে হ্যাঁ থ্যাংক ইউ রাফসান, তোমার টাইম যেরকম বলতে যাবে, তখনই আমার মনে হচ্ছে আমার লাস্ট লাইনটা ছিল so that me and you together can create a better world for all of us. So আমি দেখলাম যে এই লাইনটা আমার বলতে হবে, আর এই লাইনটাই ও আমাকে বলতে দিবে না। সো দেখলাম যে ও আস্তে আস্তে আমার হাতের একদম কাছে চলে আসছে। সো আই সে মি এন্ড ইউ এর জায়গায় আমি ওর কাছে গিয়ে ওর গলা হাত দিয়ে এভাবে ওকে নিছি যে মি এন্ড ইউ এন্ড দেন টুগেদার উই ক্যান ক্রিয়েট আ বেটার ওয়ার্ল্ড ফর অল অফ আস, এরকম বলছি। এন্ড তারপরে সবাই ইনস্ট্যান্টলি মানে একদম খুব খুশি হয়ে তালি দিয়ে একদম খুশি হয়ে ফাড়াই দিল যে আই সালা হোয়াট অ্যান ইম্প্রোভাইজেশন অফ the opportunity. So that is what I remember. But হ্যাঁ, ওভারঅল সবসময় যেটা হয় যে প্রেজেন্টেশনের শেষ দিকে এসে আমরা টাইম ক্রাঞ্চে পড়ে যাই, এন্ড টাইম ক্রাঞ্চে পড়ার জন্য হচ্ছে আমরা খুব দৌড়াইতে থাকি যে এন্ড মোস্টলি তখন হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল স্লাইডস থাকে, বাজেট আরওআই নাম্বার চার্ট, এত বড় একটা চার্টের মধ্যে 50,000 নাম্বার লেখা, ওইটা 1 সেকেন্ডে এন্ড হিয়ার ইজ দ্য স্লাইড আওয়ার বাজেট হ্যাজ চেঞ্জ, সো হুইচ নেভার ওয়ার্কস। সো আই থিংক ওই টাইমটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে লাস্টে 3-4টা স্লাইডে আসলে কি আসবে সেটা যদি আমরা আগে থেকে জানি, যে ওইটা প্রেজেন্ট করবে সে আসলে জানবে যে হোয়াট ইজ লাইক আ সামারি, যে এই স্লাইডে এই সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে আমাদের 10% ইজ স্পেন্ট অন ডিজিটাল, এবং লাস্ট স্লাইডে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে উই ওয়ান্ট টু এমফাসাইজ অন স্কেলেবিলিটি। লেটস সে সো এই জিনিসগুলো 2-একটা ওয়ার্ড বা 2-একটা সেন্টেন্স বলে আসলে কভার করে চলে যাওয়া যায় when you are in time crunch. So yeah, more or less those were the things. Sabman এন্ডিং কিভাবে করা যায়? এনি মেমোরেবল এন্ডিং দ্যাট ইউ হ্যাভ সিন? সব থেকে স্যাড এবং সব থেকে আমার মনে হয় বেস্ট দুইটা যদি বলি, সব থেকে স্যাড ছিল হচ্ছে যে আমাদের একটা কম্পিটিশনের ফাইনালস ছিল, গ্র্যান্ড ফিনালে, এন্ড জিতলে মানে উই হ্যাড এ প্রিটি গুড শট, যা কিছু আমরা বানাইছিলাম। এন্ড যেদিন আমরা প্রেজেন্টেশন দিচ্ছি প্রেজেন্টেশন একটা পার্ট ছিল হচ্ছে ভিডিও। সো আমি পুরো একটা দিন মিলে পুরো ভিডিও বানাইছিলাম, and I was pretty confident যে অন্য কোনো টিমে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর নাই, সো লাইক উই আর উইনিং দিস। সো যে মোমেন্টে ভিডিও প্লে করতে যাবো, ব্যাক স্টেজে গেলাম ভিডিও প্লে করা, এন্ড উই জাস্ট নোটিস যে আমরা পুরো কাজ করছি, জাস্ট ভিডিওটা আমরা আনতে ভুলে গেছি। And I was like, oh man, like final galo, like how do I explain this to my teammates যে আমার যে একটা কাজ ছিল, I just had one job, I failed to do that. So I was like, yeah, কি আর করা, like let's break it down to them, and like বলছি যাচ্ছি ঠিক আছে ভিডিওটা আসে না,
like play something else. So that was something, Jay. You might be working so hard on something, but you fail to do the most small but most important thing, just to bring the pen drive or to load the slide on the computer. So don't regret not doing the small things. So এটা ছিল স্যাড পার্টটা। আর সবথেকে বেস্ট পার্ট ছিল হচ্ছে আইইউটিতে একটা কি জানি কম্পিটিশনে গেছিলাম, অ্যান্ড ওই কম্পিটিশনে আমি যে কাজ তখন স্লাইড মেকিং যে শিখতেছি বেসিক্যালি করছি কারণ 10টা স্লাইডে একটা মোবাইল ডিভাইসের ছবি দিছি, ওই ছবির উপর আমাদের অ্যাপের যে স্টেপগুলো ওগুলো একটা একটা করে ডিজাইন করে দিচ্ছিলাম। সো ফর সাম রিজন লাইক জাদেজরা জাস্ট খুশি হয়ে গেছে, আরে তোমরা একটা পুরো অ্যাপ ডিজাইন করে আনছে, হ্যাঁ খুশি হয়ে গেছে একদম পুরো ফাটাই দিছে, এন্ড উই আই গেস ওয়ান দ্যাট অলসো। সো ওইটা বেশ ভালো ছিল যে সবাই সবকিছু করতেছে, একই জিনিস করতেছে, স্টোরি বলতেছে, আরওআই বলতেছে, বাট ইটস জাস্ট একটু ডিফারেন্ট থিং করা, জাস্ট অ্যাপটা একটু জাস্ট ইন্টারফেসটা ডিজাইন করে দেয় না, দ্যাট মাইট মেক অল দ্য ডিফারেন্স। সো দুইটা কেসেরই সেম লেসন আই গেস, it's the small things that make the big difference sometimes. So don't overlook the small things while you're so much bogged down on making the slide or creating the presentation. Okay, thank you so much, Adnan. By the way, Rafsaner এই স্পিচটার ভিডিও অনলাইনে আছে, সার্চ করলে you guys can find that. কি সার্চ করলে পাবো? টেলিনর ইউথ ফোরাম রাফসান সাবাব সার্চ করলে আমার স্লাইডটা মনে আছে, আমার রাফসান স্লাইডটা আমাকে দেখাইছিল, বাট প্রেজেন্টেশন আমার অনলাইনে দেখিনি। গ্রামীণ ফোন পুরোটাই আর কি আপলোড করে রাখছিল। I think I don't know, it's still there on YouTube. It's called Telenor Youth Forum 2016 I think it was. So yeah, ওখানে গেলেই পাওয়া যেতে পারে। And you won that. And then you went to the Nobel Peace Prize ceremony. Oslo. It was like ওরে বাপ রে বাপ, মানে জীবনে টাকা পয়সা দিয়ে তো এসব করাই যাবে না, যে অসলোতে পিস প্রাইজে ঢুকতেও দিবে না যতই টাকা থাকুক। বাট ইয়া ওই আমার কাছে ওটাই মনে হচ্ছে মানে এরকম প্রেজেন্টেশনের প্রেসার আরো বেড়ে যায় যে এটা জিততে পারলে মামা অসলো, আর না জিততে পারলে কেউ একজন যাবে তুমি তাকায় তাকায় দেখবা। সো ইন্টারেস্টিং। And আমার আরেকটা it's a small trivia, সেটা হচ্ছে ফার্স্ট টাইম আই saw Rafsan was actually on a video ফেসবুকে, এটা জিপি প্ল্যাটফর্ম থেকে মনে হয় দেয়া হয়েছিল। It was the first square video I saw on a phone. তার আগ পর্যন্ত সবাই ওই হোয়াইট স্ক্রিন ভিডিওগুলো দিচ্ছিল। So just a trivia আর কি, I'm like okay, I can see this person's face really close, এবং আচ্ছা এইভাবে তো ভিডিও করা যায়, আমি তো জানতাম না যে এই ফিচারটা আসছে। And পরে দেখা গেল যে আচ্ছা he's from IBA, and then পরবর্তীতে তো and then what a show that really is, what a show, the way it started, and even in this corona situation you're doing a really good job, Rafsan. And Sadman has also been a very productive person during this situation, helping out the youth. So you can probably judge by the tone of my voice যে আমরা আস্তে আস্তে শেষের দিকে চলে আসতেছি সেশনে। So any last questions if you have, you can ask it. এটার পরে আমরা একটা ছোট্ট রিক্যাপ দিব আমাদের ইউজুয়াল স্টাইলে। সো আমি যেটা করি বেসিক্যালি, একটা গিটার আছে, আমি হালকা পাতলা গিটার বাজাতে পারি। সো ওইটার মধ্যে আজকের সেশনের যে কথাগুলো আসছে ওগুলো নিয়ে ছোট একটা গান আমি প্রেজেন্ট করে গাইবো। আজে বাজে হবে, বাট জাস্ট বি পেশেন্ট উইথ ইট। আর লাস্ট একটা কোয়েশ্চেন আমরা নিচ্ছি, দিস ইজ ফ্রম দিদারুল আলম ফয়সাল, ভেরি অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, এভরিডে হি ইজ আস্কিং আস কোয়েশ্চেনস। সো আজকে তার প্রশ্ন হচ্ছে, অনেক সময় দুজনের প্রেজেন্টেশনে টিমমেট নার্ভাস হয়ে যায়, এটার অ্যান্সারটা আমরা মনে হয় দিয়েছি একটু আগেই। সো ইজ देयर, আমরা আরেকটা কোয়েশ্চেন নেই। দুজনের যেটা তখনও বলা হচ্ছিল যে একজন আর কি কভার করার চেষ্টা করবে অন্যজনের জন্য, আর দুইজনই যদি নুব হয় দেন ইউ মেড আ ব্যাড টিম ব্রো। কিছু করার নাই, ইউ নিড টু বি স্মার্ট উইথ চুজিং দ্য। আমার কাছে মনে হয় যে ইভেন ইফ দুইজনই মানে ইনএক্সপেরিয়েন্স বা যেটাকে আমরা নুব বলতেছি, বা হচ্ছে একজন নার্ভাস হয়ে যাচ্ছে, আই থিংক দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন আ প্রেজেন্টেশন ইজ টু বি অনেস্ট। সো আমি দেখতে পাচ্ছি আমার টিমমেট নার্ভাস, বাট ওকে বলতে হবে, সো অ্যাকনলেজ ইট। মানে it doesn't have to be like ওরে বাবারে ও নার্ভাস হয়ে গেছে, ওর কথাই বলতে দিব না, আমি সব বলে যাব। rather try to make him feel comfortable by I don't know just supporting him, অথবা হচ্ছে কি ও যখন নার্ভাস হয়ে যাচ্ছে তখন মানে সবার সামনেই চুপ করে বলতে হবে না, মানে ওকে হেল্প করা বাই সেন্টেন্স অর ওয়ার্ড, এবং তখন সবাই এটাকে একটা এনকারেজিং জেস্টার হিসেবে নিবে। সবাই এইভাবে নিবে না যে তুমি চুরি করে হেল্প করে দিচ্ছ কেন তোমার টিমমেটকে। সো ইটস প্রিটি ইম্পর্টেন্ট দ্যাট মানে এরকম একটা উইক টিমমেটকে আমরা আবার ডিসকারেজ করে না বসি যে দূর তোর জন্য হারলাম বা তোর জন্য প্রেজেন্টেশনটা খারাপ হলো না, এটা হয় যে হ্যাঁ তখন এই ধরনের মানুষজনের জন্য আসলে ফিরে আসাটা খুব টাফ হয়ে যায়। সো দ্যাট উইক টিমমেট, যাকে তুমি উইক বলতেছি বা নুব বলতেছি আজকে, হি বেসিক্যালি নিডস ইওর সাপোর্ট ইফ ইউ আর দ্য স্ট্রঙ্গার ওয়ান। এন্ড এটা
like a presentation is never about just you. That's pretty important to remember. It's about the team. It's not about you. So team যদি overall ভালো করে তাইলে আসলে তুমি জিতবা, otherwise একা তুমি জিততে পারবে না. So always remember it's a teamwork. Try to help him. Try to make him comfortable by ও যে পার্টটা বলতে চায় সেই পার্টটাই বলতে দিয়ে তুমি টাফ কাজটা করো. But I think it's important that you remember it's a teamwork. থ্যাংক ইউ। লাস্ট কোয়েশ্চেন আমরা যেটা নিচ্ছিলাম সেটা হচ্ছে জাজেসরা মাঝে মাঝে ফাইন্যান্সিয়ালের লুপ হোল বের করে ফেলেন, তো যেটা আনইনটেনশনাল ছিল বাট জাজেস বুঝে ফেলছেন যে ফাইন্যান্সিয়াল পার্টে ভুল হয়ে গেছে, এখন কি করা যায়? এখানে ফাইন্যান্সিয়াল জিনিসপত্র নিয়ে যেসব জাজরা ধরে তারা যেটা হয়, তারা বেসিক্যালি বেশিরভাগ কেসে ফাইন্যান্সিয়াল এক্সপার্ট হয়। তারা একটা এক্সেল শিট দেখে দুইটা সেল দেখে বুঝে দিতে পারে যে এখানে গোজামিল আছে। সো এই ধরনের যাদের সাথে যখন আসলে আরো মানে ভুগিচুগি বলে আরো কাভার দেওয়ার চেষ্টা করা হয় যে আসলে আমরা এটা করছিলাম, এখান থেকে 40% এখানে হবে, এটা হবে, যতই ট্রাই করা হয় ততই জিনিসটা একটা অ্যারোগেন্স হয়ে যায়, বিকজ ও অলরেডি ধরে ফেলছে তোমার। তার মানে তুমি যত বেশি আসলে ঝামেলা করবা তত বেশি আসলে তোমার নাম্বার কম থাকবে। রাদার জাস্ট বি অনেস্ট এন্ড সে যে আমার মনে হয় আমাদের ভুল হয়েছে এখানে, আই থিংক উই শুড হ্যাভ ডান দ্যাট ইনস্টেড অফ দিস। আপনি যেটা সাজেস্ট করতেছেন, উই নিড টু বি মোর কেয়ারফুল। কিন্তু এখানে অনেকে আবার চেষ্টা করা হচ্ছে কাভার করার, র্যান্ডম নাম্বার, র্যান্ডম লজিক, ইমাজিনেশন প্লাস রিয়েল নাম্বারস বসায় টসায় কি জানি বলার চেষ্টা করে। সো মোস্টলি ওইটা আসলে ঝামেলা হয়ে যায়। সো বি অনেস্ট, একসেপ্ট যে ভুল হয়েছে, তারপর আসলে মুভ ফরওয়ার্ড উইথ দ্য লার্নিং। থ্যাংক ইউ রাফসান। সো আমরা এখন লাস্ট পার্টে চলে আসছি। আমি এখন একটা গান গাইবো উইথ অল দ্য লেসন্স দ্যাট উই হ্যাভ শেয়ার্ড সো ফার। ইটস গোনা বি আ শর্ট সং। লেটস সি। ভালো প্রেজেন্টেশন দিতে চাও, কিভাবে প্রিপারেশন নিবে তাই, যদি সারাদিন স্লাইড বানাতেই থাকি তাহলে ব্রেইনস্টর্মিং এর চান্স মিস হয়ে যাবে ভাই। তাই রিমেম্বার টু টেক পার্ট ইন দ্য ডিসকাশনস। ও ইয়া, ক্লায়েন্টের সাথে যখন করবে ডিল 80-20 মনে রাখতে হবে। 80% ক্লায়েন্টের ডিমান্ড, 20% নিজের, তাহলেই ভালো প্রেজেন্টেশন হবে। আর মাস্ট রিমেম্বার যে জাজেস যেতে গেলে নাম্বার পাওয়া যাবে না, সুতরাং জাজদেরকে জেতানো যাবে না। Gotta be yourself when you're giving a presentation. Take it as a performance, go for the emotions. Look out for ways that you can make it remarkable. Gotta make it stand out. And remember, it's like a team effort, not an individual performance. তাই সবাই মিলেই এফোর্ট দিতেই হবে, তখন আমাদের প্রেজেন্টেশনটা সেরকম হবে। নাইস, থ্যাংক ইউ so much. Thank you for providing me with the lyrics, and so that was our whole session in a nutshell. Guys, if you have any ending remarks, anything you want to say before we end tonight's session, this is the time. আমরা সাদমানের কাছে শুনি, দেন রাফসানের কাছে শুনবো, and then we're going to call it a night. এন্ডিং নোটে যদি কিছু বলতে হয়, I would say যে do some soul searching. আমার মনে হয় কোয়ারেন্টাইন লকডাউন শেষ হলে we will regret so much যে এত টাইম আমরা ঘরের ভিতর ছিলাম, লকডাউন ছিল, আমি একটু সোল সার্চ করতে পারতাম বাট করি নাই। So I guess এই টাইমটা know about yourself, read books, dive deep into your own subconscious, maybe if you can go through your memories, spend time to know yourself, actually do the inner journey. That's it. Thank you Sadman. And Rafsan? আমার লাস্ট মেসেজ উড বি যে ইউনিভার্সিটিতে পড়ার টাইমে অথবা জীবনে হয়তো তুমি হাজার হাজার প্রেজেন্টেশন দেবা, but it will take just one presentation to maybe change the entire course of your life. So I think always the goal should be the same thing. More than winning, it should be about how you can pull up
একটা performance or a presentation that people remember for a long time. So I think being remembered as someone on stage, being remembered as a presentation or a performance makes you more than just a presenter. It makes you someone close to your audience's heart. So yeah, that would be my last words. Okay, thank you so much. Thank you so much, Sadman and Rafsan. Thank you so much, everyone, for joining. এবং আজকের সেশনটা থেকে আমরা অনেক কিছু শিখলাম. As we always say, যে প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিং এ ভালো করার একটা সবচাইতে বড় উপায়, you have to perform. এই অনেক কথা শুনলাম, পরে গিয়ে যদি কিছু না করি লাভ নাই. So take their advice, take all these lessons and practice in your life and go out there and perform with your hearts out. With that, we would like to end tonight's training on presentation skills, presentation hacks সম্পর্কে আমরা জানলাম. Thank you so much for joining, everyone. Let's all stay safe and take care. Bye. Bye bye. Bye.